সবাই শুনতে পেলে আমরা ক্লাস শুরু করতে পারি। ওকে, আমরা বেশ কয়েকজন আছি। আজকে আমাদের লেকচারটা মূলত ইতিহাসের লেকচার। আমরা 1857 সাল থেকে, অর্থাৎ আমরা বিশাল একটা উপনিবেশিক যে পিরিয়ডটা আমাদের বাংলাদেশের, এটা আজকালকের কথা নয়, এটা বহু আগের কথা। 1600 সালে আমরা জানি আকবরের দরবারে ব্রিটিশরা এসেছিল। তখন কিন্তু ব্রিটিশ পার্লামেন্ট আমাদেরকে শাসন করা শুরু করে নাই। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির তারা লোকজন তারা এখানে ব্যবসা বাণিজ্য করতে আসছিল। করার সুযোগ পাওয়ার পরে তারা বিভিন্ন সময়ে এই এলাকার রাজনীতিতে আস্তে আস্তে কি করা শুরু করে, ইনফ্লুয়েন্স করা শুরু করে। একটা সময় গিয়ে দেখা যায় সেটা খুব মানে বাজে একটা আকার ধারণ করে আর কি। তো তার ফলশ্রুতিতে, তাদের বিভিন্ন অপকর্মের ফলশ্রুতিতে আমরা স্বাধিকারের জন্য বহু সময় বহু ধরনের আন্দোলন করেছি, বহু সময় বহু বিদ্রোহ করেছে তাদের বিরুদ্ধে। তো একটা সময় গিয়ে দেখা যায় ব্রিটিশ পার্লামেন্ট সরাসরি আমাদেরকে নিয়ন্ত্রণ করা শুরু করে। ওকে, তাহলে এই সমস্ত ব্যাপার নিয়ে আজকে আমরা একটু কথা বলবো। এবং আমরা আজকে 1857 সালের পর থেকে পাকিস্তান আমলের যে সূত্রপাত, অর্থাৎ 1947-এর দেশভাগ, এই বিষয়টি, অর্থাৎ পাকিস্তান আমলের সূত্রপাত, এই এইটুক পর্যন্ত আমরা মোটামুটি আলোচনা করব। তার মাঝখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে উপমহাদেশে আপনারা দেখবেন যেমন ব্রিটিশরা আমাদেরকে শাসন করেছে, তার বাইরেও আমরা যে তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছি। কিছু ছিল তাদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন কিংবা স্বাধিকার আন্দোলন। আবার কিছু সময় আমরা দেখি বিভিন্ন বিখ্যাত ব্যক্তিগণ তারা হচ্ছে আমাদেরকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করার জন্য এক ধরনের আন্দোলন প্রতিষ্ঠা করেছিল, যেটাকে আমরা বলি সংস্কার আন্দোলন। আপনারা এরকম সমাজ সংস্কারক অনেকের নাম শুনে থাকবেন। হাজী মোহাম্মদ মহসিনের নাম শুনেছেন, তারপরে সৈয়দ আমির আলীর নাম শুনেছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম শুনেছেন, তাই না? নবাব স্যার সলিমুল্লাহর নাম শুনেছেন, হ্যাঁ, নবাব আব্দুল লতিফের নাম শুনেছেন। তাহলে এই যে এই লোকদের যে সংস্কার, তাদের থেকেও প্রশ্ন আসে পরীক্ষায়, বিভিন্ন সময় আমরা দেখি। ওকে, তাহলে আমরা প্রথমে দেখব কিছু প্রতিরোধ আন্দোলনের কথা, যেগুলোর থেকে আসলে আমাদের মনের মধ্যে আসছে যে না, ব্রিটিশ থেকে আমাদের কি হইতে হবে, আলাদা হইতে হবে। তাদের মধ্যে আমরা যে আন্দোলনটাকে প্রথম ব্রিটিশ বিরোধী আহ, আহ, প্রতিরোধ আন্দোলন বলে থাকি, সেটি হচ্ছে ফকির সন্ন্যাসী আন্দোলন। কি আন্দোলন? ফকির সন্ন্যাসী আন্দোলন। একটু আপনারা রেসপন্স করার চেষ্টা করবেন এবং আনসার দেওয়ার চেষ্টা করবেন। ফকির সন্ন্যাসী আন্দোলন, এখানে কিন্তু দুইটা পার্ট, একটা ফকিরদের একটা পার্ট, একটা সন্ন্যাসীদের পার্ট। ওকে, ঠিক আছে, এই দুইটা বিষয় একটু মনে রাখবেন। এখন ফকির সন্ন্যাসীরা আসলে কি করতো? ফকির সন্ন্যাসীরা যেটা করতো, তারা হচ্ছে ভবঘুরে ছিল। তারা নিজেদের বাড়ি থেকে বের হয়ে কিংবা ছিন্নমূল মানুষদের মতো চলাফেরা করতো। তারা বেদুইনদের মতো চলাফেরা করতো, এক জায়গায় কিছুদিন থাকার পরে অন্য জায়গায় গিয়ে তারা সেটেল হইতো। তো ইংরেজরা এদেরকে উৎপাত মনে করতো, যে তারা বিভিন্ন এলাকায় চাঁদা না পাইলে বিভিন্ন ঝামেলা তৈরি করতেছে। এখন তারা কিন্তু বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ভালো একটা অ্যামাউন্টের তাদের ইনকাম হইতো। তখন ব্রিটিশরা এক সময় কি করে, আমরা কিন্তু ইতিহাসে অনেক পড়ি যে তারা তাদের সাথে ব্রিটিশদের দ্বন্দ্ব লাগার জায়গাটা কোথায়, দ্বন্দ্ব লাগা তাদের ভিক্ষাবৃত্তি, যেটা তারা বিভিন্ন জায়গা থেকে চাঁদা তুলতো, সেই চাঁদাটা নেওয়া বন্ধ করে দিয়েছে। এবং ব্রিটিশরা কিন্তু, বিভিন্ন বইয়ে এরকমও লেখা আছে যে ব্রিটিশরা তাদের ভিক্ষা করা টাকা থেকে তারা কি চাইতো, তারা নিজেরা একটা পার্সেন্টেজ চাইতো। ওকে, তো ফকিররা যখন এটা দিতে অস্বীকৃতি জানায়, পরবর্তীতে দেখা যায় এমনটা হলো ব্যাপারটা যে ভিক্ষুকদের থেকে ভিক্ষা চাচ্ছে কে, ব্রিটিশরা। তো পরে ফকিররা কিন্তু এটা মানে নাই। তো এখানে দেখেন এই আন্দোলনে কিন্তু দুইজন বিখ্যাত নেতা ছিল। তাদের মধ্যে ফকিরদের যিনি নেতৃত্ব দিয়েছেন তার নাম হচ্ছে ফকির মজনু শাহ। ফকির মজনু শাহ। আর সন্ন্যাসীদের মধ্যে যিনি নেতৃত্ব দিয়েছিলেন, তাকে বলা হয়, তার নাম হচ্ছে ভবানী পাঠক। কি নাম? ভবানী পাঠক। তো এটাকে বলা হয় ব্রিটিশ বিরোধী প্রথম প্রতিরোধ আন্দোলন। কি বলা হয়? ব্রিটিশ বিরোধীর প্রথম প্রতিরোধ আন্দোলন। এটাকে আমাদের ব্রিটিশ বিরোধী যে আহ, স্বাধিকার আন্দোলন ছিল, এটার প্রথম স্টেপ বলতে পারি আমরা। কেন এটা একটা
ওই মানে এটাকে আমরা কেন সশস্ত্র বিপ্লব কিংবা ইয়ে বলতেছি না, কারণ এটা তো খুব ছোট্ট একটা জায়গায় হয়েছিল, এটা সারা ওই সময় সারা বাংলা অঞ্চলে কিন্তু এই আন্দোলন ছড়িয়ে পড়ে নাই। আমরা দেখতে পাই এই যে ফকির মজনু শাহ যে আন্দোলনটা শুরু করেছিল, অর্থাৎ ফকির সন্ন্যাসী যে আন্দোলনটা, এই আন্দোলনটা কিন্তু রংপুর থেকে শুরু হয়েছিল। থেকে শুরু হয়েছিল, রংপুর থেকে শুরু হয়েছিল। এবং ভবানী পাঠক অর্থাৎ সন্ন্যাসী যারা, তারাও কিন্তু তাদের তো খাইতে পড়তে হবে, চলতে হবে নাকি, এই জন্য তারা আসলে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত ছিল। আর মানুষজন তাদেরকে দিত না এমন না যে মানুষজন, এখানকার মানুষজন তাদেরকে উৎপাত মনে করতে, ব্যাপারটা এমন নয়। কারণ তাদের মধ্যে কিছু আধ্যাত্মিক ব্যাপার স্যাপার তারা প্র্যাকটিস করত। প্র্যাকটিস করার কারণে এইগুলোর মাধ্যমে কিন্তু গ্রামাঞ্চলের অনেক মানুষের বিভিন্ন ধরনের তারা এই আধ্যাত্মিক ব্যাপার স্যাপার গুলো দিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করত। ওকে। ভবানী পাঠক যেখান থেকে আন্দোলন শুরু করেছিলেন এটার নাম হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলা থেকে। ওকে, তাহলে যদি বলা হয় ফকির সন্ন্যাসী আন্দোলন কোত্থেকে শুরু হয়েছিল, আপনারা দিবেন কোথায়? রংপুর। আর যদি স্পেসিফিক্যালি ভবানী পাঠকের কথা আসে, তখন আপনারা আনসার দিবেন বর্ধমান জেলায়। কোথায় দিবেন? বর্ধমান জেলায়। ওকে। তো এই 1760 সালের দিকে মূলত এই যে এই আন্দোলনটা, অর্থাৎ অর্থাৎ যে এই ফকির সন্ন্যাসী যে আন্দোলন, সেটি শুরু হয়েছিল। এটি একটি গুরুত্বপূর্ণ আন্দোলন এবং প্রথম প্রতিরোধ আন্দোলন, এটা একটু মনে রাখবেন। ব্রিটিশ বিরোধী, ব্রিটিশ বিরোধী, এটা বারবার আসে পরীক্ষায়। ব্রিটিশ বিরোধী, বিরোধী প্রতিরোধ আন্দোলন, প্রতিরোধ আন্দোলন, প্রতিরোধ আন্দোলন। ওকে, মনে থাকবে? তাহলে ফকির সন্ন্যাসী আন্দোলন। এরপরে আমরা আরেকটা ব্রিটিশ বিরোধী আরেকটা বিদ্রোহ দেখব, সেটির নাম হচ্ছে আপনার ওহাবি আন্দোলন। কি নাম? ওয়াহাবি আন্দোলন। এই ওয়াহাবি আন্দোলনকে আবার মোহাম্মদীয় আন্দোলনও বলা হয়। তাইলে আপনার তিতুমিরের নাম আমরা শুনেছি, তাই না? মীর নিসার আলী। মীর নিসার আলী হচ্ছে আপনার, তিনি হচ্ছে সরাসরি সুন্নাকে বিশ্বাস করত। হ্যাঁ, অর্থাৎ একজন সুন্নি মুসলমান। এইটা হওয়ার কারণে সরাসরি উনি কি করতেন আপনার, এই সরাসরি হচ্ছে আহ হাদিসকে ইনফ্লুয়েন্স করার জন্য, অর্থাৎ হাদিসের যে নিয়ম নীতি নীতি কানুন যা যা আছে সেগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য উনি কাজ করেছেন। এবং ওনার যে আন্দোলন, এটাকে বলা হয় ওয়াহাবি আন্দোলন অথবা কি। তাহলে এটা তো মূলত ধর্মীয় আন্দোলন, তাই না? এটা একটা ধর্মীয় আন্দোলন। এটা পরবর্তীতে কৃষক আন্দোলনের রূপ দান করে। অর্থাৎ কৃষক যাকে দেখা যায় যে এই যে তার এলাকা, অর্থাৎ বারাসাত যে এলাকাটা পশ্চিমবঙ্গের 24 পরগনাতে। হ্যাঁ, তাহলে আমরা একটু বলি ওয়াহাবি আন্দোলন বা মোহাম্মদীয়া আন্দোলন। মোহাম্মদিয়া, মোহাম্মদিয়া আন্দোলন, এটা একটু মাথায় রাখবেন, মোহাম্মদিয়া আন্দোলন। ঠিক আছে, ওয়াহাবি কিংবা মোহাম্মদীয়া আন্দোলন। তাহলে এটা কার নেতৃত্বে শুরু হয়েছিল? এটা মীর নিসার আলীর নেতৃত্বে। মীর নিসার আলীর নেতৃত্বে। এই মীর নিসার আলীকে, মীর নিসার আলীকে আমরা কি বলি? তিতুমির বলি, তিতুমির বলি। তাহলে এই যে ওয়াহাবি আন্দোলনকে কেন্দ্র করে ব্রিটিশদের শত্রু হওয়ার কারণ কি তাইলে? এটা একটা ধর্মীয় আন্দোলন, ব্রিটিশদের শত্রু। তাহলে ধর্মীয় আন্দোলনটা কৃষক আন্দোলনে কিভাবে রূপ নেয়? তৎকালীন সময়ে কৃষকদের উপরে আপনার ব্রিটিশরা যেহেতু জমিদারি প্রথায় বিশ্বাস করত, তারা কিন্তু এইখানকার কৃষকরা চাষ করবে, বর্গা চাষি যাদেরকে রায়ত বলা হইতো। কি বলা হইতো? রায়াত বলা হইতো। এই যে রায়ত, আগেকার সময় আপনারা রায়ত শব্দটা শুনবেন, OIAT। রায়ত মানে হচ্ছে যারা বর্গা চাষী। কি চাষী? বর্গা চাষী। এগুলো অনেক অনেক সংজ্ঞা আছে, অনেক ডিফারেন্স আছে, কারা রায়ত কারা আম, জমিদার, এর ধরনের অনেক আইনের মধ্যে এগুলোর ব্যাখ্যা আছে। তাহলে মীর নিসার আলী তার যে ওয়াহাবি আন্দোলন সেটা শুরু করেছিল কোত্থেকে? পশ্চিমবঙ্গের 24 পরগনার, 24 পরগনা। হ্যাঁ, পরবর্তীতে কিন্তু এই 24 পরগনা, 24 পরগনা বলা হয় 24টা এলাকা আর কি। ওই এলাকাগুলোকে পরগনা বলা হচ্ছে, এগুলোর সমন্বয়ে গঠিত বলে 24 পরগনা বলা হচ্ছে। পশ্চিমবঙ্গের এখন জেলা হচ্ছে 24 পরগনা, দুইটা আছে, একটা দক্ষিণ 24 পরগনা, একটা উত্তর 24 পরগনা। ওকে। তাহলে পরবর্তীতে এই 24 পরগনাকে ভেঙে দুইটা জেলায় রূপদান করা হয়। এই দুইটা জেলা কিন্তু পশ্চিমবঙ্গের জেলা, মাথায় রাখবেন। 24 পরগনার কোথায়? বারাসাতে। বারাসাত, বারাসাত। এই জন্য এটাকে আমরা কি বলি? বারাসাত বিদ্রোহ বা নারকেল বাড়িয়া বিদ্রোহ।
তার যে বাঁশের কেল্লাটা ছিল সেই বাঁশের কেল্লা কিন্তু বারাসাতের নারকেল বাড়িয়াতে অবস্থিত। এই কারণে কি বলা হচ্ছে, বারাসাত বিদ্রোহ। তাহলে আমরা এটাকে আবার অন্য নামে রাখতে পারি, একটা বলতে পারি বারাসাত বিদ্রোহ, বিদ্রোহ কিংবা নারকেল বাড়িয়া বিদ্রোহ, কিংবা নারকেল নারকেল কি বলে এটা, নারকেল বাড়িয়া বিদ্রোহ। তাহলে এই যে তিতুমিরের এই সমস্ত বিষয়গুলো থেকে একটু আসতে পারে পরীক্ষায়, এগুলো একটু আপনারা জেনে রাখবেন দয়া করে। ক্লিয়ার? এরপরে আমরা আরো একটা ব্রিটিশ বিরোধী আন্দোলন দেখব, ওটাও মূলত ধর্মীয় আন্দোলন, তার নাম হচ্ছে ফরায়েজি আন্দোলন। কি আন্দোলন? তার নাম হচ্ছে ফরায়েজি আন্দোলন। ফরায়েজি আন্দোলনের আগে আরেকটা বিষয় দেখি, সেটি হচ্ছে নীল আন্দোলন। কি দেখবো আমরা? নীল বিদ্রোহ বলা হয় এটাকে। কি বলা হয়? এইটুক বুঝছেন কিনা সবাই? এইটুক বুঝছে? কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন, কোনো কিছু জানার থাকলে অবশ্যই করবেন। তাহলে আমরা পরের স্লাইডে যাই। হ্যাঁ, পরের ইয়েতে যাই আমরা। তাহলে আমরা দেখবো এখন একটু নীল আন্দোলন। কি দেখবো? নীল বিদ্রোহ। বিদ্রোহ, নীল বিদ্রোহ মূলত সময়কালটা যদি আমরা বলি, এটা বেশ পরের দিকে হয়েছিল, 1859 থেকে 1862 সাল বলা হয় আর কি। ওই 1859 সালে শুরু হয়েছিল এবং 1862 সালের দিকে এই আন্দোলনটা, এই নীল বিদ্রোহটা শেষ হয়। ওই যে একটু আগে একটা শব্দ বললাম, যারা যে শব্দটার নাম হচ্ছে রায়ত। কি বললাম? রায়ত। রায়ত। ওই সময় নীল আন্দোলনের ক্ষেত্রে দেখবেন রায়ত শব্দটা আপনারা বেশ পাবেন। এই রায়ত বলতে কাদেরকে বোঝানো হইতো? যারা হচ্ছে নীল চাষী। যারা কি আপনার নীল চাষীদেরকে রায়ত বলা হইতো। নীল চাষীদেরকে কি বলা হইতো? রায়ত বলা হইতো। রায়ত বলা হইতো। তাহলে এই যে নীল চাষী যারা, নীল চাষী যারা, তাদের যে কৃষকদের যে ধান ফলানোর কিংবা অন্যান্য শস্য ফলানোর যে ভালো ভালো উর্বর জমিগুলো, ব্রিটিশরা এটাকেই বেছে নিত কি হিসেবে? আপনার নীল চাষের জমি হিসেবে এটাকে বেছে নিত। এবং এখানে তাদেরকে বাধ্য করে, কৃষকদেরকে বাধ্য করে দাদন নামে একটা প্রক্রিয়া ছিল। দাদন প্রক্রিয়ার মাধ্যমে অগ্রিম তাদেরকে কি করা হতো? অগ্রিম, জোর করে অগ্রিম টাকা দিয়ে তাদের কাছ থেকে জমিগুলো নিয়ে নেওয়া হতো নীল চাষ করার জন্য। তা তাদেরকে নীল চাষে কি করা হতো? বাধ্য করা হতো। এই দাদন মানে হচ্ছে অগ্রিম কি নেওয়া, টাকা দেওয়া। অগ্রিম টাকা দিয়ে তাদের কাছ থেকে, অর্থাৎ তাদেরকে আটকায় ফেলা হতো যে তারা এখানে নীল চাষ করবে। তো তৎকালীন সময়ে শিল্প বিপ্লবের একটা মানে খুব গুরুত্বপূর্ণ একটা পিরিয়ড চলতেছিল। এই কারণে ব্রিটেনে প্রচুর তাদের যে কাপড়ের কিংবা শিল্প যে ম্যানুফ্যাকচার গুলো ছিল, সেই ম্যানুফ্যাকচার এর জন্য তাদের প্রচুর পরিমাণে নীলের দরকার ছিল। কিসের দরকার ছিল? নীলের দরকার ছিল। এই কারণে কৃষকদেরকে বাধ্য করে তারা নীল চাষ করাইতো। নীল চাষ করাইতো। ওকে। তো এগুলা নিয়ে বিভিন্ন মামলা মোকদ্দমা হয়েছিল। আপনারা এটাও জানেন যে নীল চাষ এখানে যশোরে, ইয়াতে যশোরের যখন ম্যাজিস্ট্রেট ছিলেন কে, আপনার নওয়াব আব্দুল লতিফ, তিনিও কিন্তু নীল চাষীদের পক্ষে বেশ কয়েকবার উনি রায় ঘোষণা করেছিলেন, রায় দিয়েছিলেন। অনেকে ব্রিটিশদের বিপক্ষে গিয়ে এই নীল চাষীদের পক্ষ নিয়েছিল। আপনারা জানেন দীনবন্ধু মিত্রের বিখ্যাত একটা নাটক আছে, কি নাটক যেটি উনি বেনামে লিখেছিলেন, এটির নাম হচ্ছে নীল দর্পণ। নীল দর্পণ। নীল, এই যে নীল চাষ থেকে উদ্ভূত একটা জেলা, যেটার সাথে নীল চাষের একটা হিস্ট্রিক্যাল একটা কি আছে, যোগসূত্র আছে, তার নাম হচ্ছে নীলফামারী জেলা। কোন জেলা? নীলফামারী জেলা। নীলফামারী জেলা। ওকে। নীলফামারী জেলা। তো প্রথম মূলত বলা যায়, প্রথম একজন নীল চাষীর মাধ্যমে কি শুরু হয়েছিল? নীল আন্দোলন শুরু হয়েছিল। তার নাম হচ্ছে এই যে বিশ্বম্বর, একে বিশে ডাকাত বলা হইতো। কি ডাকা হইতো? বিশে ডাকাত, এই নামটা মনে রাখবেন। বিশে ডাকাত। ওনার মাধ্যমে কি শুরু হয়? ওনাকে কিন্তু ফাঁসি দেওয়া হয়েছিল। ওনাকে ধরে ফাঁসি দেওয়া হয়েছিল যেহেতু উনি নীল চাষীদের পক্ষে কথা বলেছিলেন, অর্থাৎ নীল চাষের বিপক্ষে কথা বলেছিলেন। কিসের বিপক্ষে কথা বলেছিলেন? নীল চাষের বিপক্ষে কথা বলেছিলেন। এছাড়াও আমাদের যে কি বলে, আরো দুইজন ব্যক্তি এটার সাথে জড়িত। তারা দুইজন ভাই। একজনের নাম হচ্ছে নবীন মাধব। নবীন মাধব।
এদের নাম কিন্তু খুব বিভিন্ন উপন্যাসে উঠে এসেছে, এদের নামগুলো নীল চাষের যে কাহিনীগুলো বিভিন্ন সময় লেখা হয়েছে ওখানে তাদের নাম উঠে এসেছে, নবীন মাধব এবং বেনি মাধব। বেনি মাধব এই দুজন ব্যক্তির নাম। তো আপনারা এগুলো একটু দেখবেন। এরপরে দেখেন আন্দোলনটা কিভাবে শেষ হলো। পরে এই আন্দোলনটা যখন আস্তে আস্তে ছড়িয়ে পড়ে তখন ব্রিটিশরা চিন্তা করলো কি করা দরকার, একটা ইন্ডিগো কমিশন করা দরকার। এইভাবে আমরা জানি 1860 সালের দিকে কি করা হলো, নীল কমিশন গঠন করা হলো। নীল কমিশন গঠন করা হলো। নীল কমিশন কি করা হলো, গঠন করা হলো। এটাকে বলা হয় ইন্ডিগো কমিশন। নীল ইংরেজি হচ্ছে ইন্ডিগো। হ্যাঁ, ইন্ডিগো কমিশন। ইন্ডিগো কমিশন। এবং এই কমিশনটা রিপোর্ট প্রদান করে কাদের পক্ষে, এই কমিশনটা সরাসরি কৃষকদের পক্ষে ভাবে না বললেও বলা হয়েছিল এখানে নীল চাষ করবে কি করবে না সেটা কার উপর ডিপেন্ড করবে, কৃষকদের উপর ডিপেন্ড করবে। অর্থাৎ আমার মন চাচ্ছে আমি করব না, আমাকে বাধ্য করে ওই যে দাদন প্রক্রিয়া আমার উপর চাপিয়ে দেওয়া যাবে না। তাহলে ইন্ডিগো কমিশন রিপোর্ট প্রদান করে কবে, 1862 সালে। এর মাধ্যমে কিন্তু নীল আন্দোলনের কি হয় আপনার সমাপ্তি ঘটে আর কি। এর মাধ্যমে নীল আন্দোলনের সমাপ্তি ঘটে। তারপর আমরা একটু দেখব আরেকটা বিষয়, আম, সেটি হচ্ছে কি আপনার একটু লিখে টিকে রাখিয়েন, হ্যাঁ, নোট করলে একটু ভালো। এটা খুব কাজে আসে পরীক্ষার আগে, ওই জিনিসগুলো দেখে আপনারা হচ্ছে পরীক্ষার হলে যেতে পারবেন আর কি। কারণ রিভিশন না দিলে আপনি যতই পড়েন, যতই মেধাবী হন কিংবা যতই পড়েন, আলটিমেটলি কোনো কাজে আসবে না। তারপরে দেখেন আপনার ফরায়েজি আন্দোলন, আমরা একটা আন্দোলন দেখবো যেটির নাম হচ্ছে ফরায়েজি আন্দোলন। ফরায়েজি আন্দোলন, ফরায়েজি আন্দোলন হচ্ছে ফরজ প্রতিষ্ঠা করার জন্য কি, যেগুলা আল্লাহর আইনের মাধ্যমে মানুষের জন্য, ইসলামী যারা ভাবধারায় বিশ্বাস করে মুসলিম মানুষের জন্য যেগুলা অবশ্যই পালনীয় হিসেবে বলে দেওয়া হয়েছে সেগুলোকে বলা হয় ফরজ। সেগুলোকে কি বলা হয়, ফরজ বলা হয়। তাহলে এই যে ফরজ প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন, এগুলাকে বলা হচ্ছে, এটাকেই বলা হচ্ছে ফরায়েজি আন্দোলন। তাহলে এই ফরায়েজি আন্দোলন প্রথমে ছিল কি, একটা একটা ছিল হচ্ছে আপনার ধর্মীয় আন্দোলন। কি হয়েছে, একটা ধর্মীয় আন্দোলন। ধর্মীয় আন্দোলন। এই ধর্মীয় আন্দোলন থেকে এটা কি হয়ে যায় পরবর্তীতে, এটা রাজনৈতিক রূপ দান করে, রাজনৈতিক ভাবে রূপায়িত হয়, রাজনৈতিক আন্দোলন হিসেবে রূপায়িত হয়। ওকে। তাহলে ধর্মীয় আন্দোলন হাজি শরীয়তুল্লাহ পর্যন্ত এই আন্দোলনটা ছিল আপনার কি, ধর্মীয় আন্দোলন। এই আহ আন্দোলনটা মূলত 1818 সালের দিকে শুরু হয়েছিল। তবে আন্দোলনটা মেইনলি রাজনৈতিক যে আন্দোলনটা সেটি হয়েছিল 1842-43 সালের দিকে। ওকে। তাহলে দেখেন ফরায়েজি আন্দোলন ধর্মীয় একটা আন্দোলন ছিল। ফরায়েজি আন্দোলন মূলত কি, আহ, এটা ছিল একটা ধর্মীয় আন্দোলন কি করার জন্য, ফরজ প্রতিষ্ঠা করার জন্য, যেগুলো আল্লাহর নিয়মে, যেমন কি ভূমি সম্পর্কিত যে বিষয় সেগুলাকে ধর্মীয়ভাবে ডিল করা, উত্তরাধিকারের যে বিষয়গুলো আছে আমরা কিন্তু এগুলো এখনো উত্তরাধিকারের ব্যাপারটা ধর্মীয় আকারে ডিল করি। এবং বিভিন্ন ক্ষেত্রে যেখানে কিছু সংস্কার অবশ্য আইয়ুব খান করেছিল 1961 সালের মুসলিম পারিবারিক আইনের মাধ্যমে, মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্সের মাধ্যমে 1961-এ কিছুটা চেঞ্জ করেছিল। এখন দেখা যায় ওই যে উত্তরাধিকারের নিয়ম আমরা যেটা আগে ছিল সেটা আমরা এখন ফলো করি করি না আর কি। আমরা আইয়ুব খানের দেওয়া মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স এটাকে ফলো করি। অন্যান্য ক্ষেত্রে মুসলিম কি সে আপনার উত্তরাধিকারের অন্যান্য বিষয়ের ক্ষেত্রে ওখানে শুধু একটা বিষয় আসছে, সেটাকে বলা হয় আপনার হচ্ছে বলে আর কি, ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশন বলে। এটা বাদে বাকিগুলো আমরা ইসলামী মুসলিম আইন ফলো করি। আবার বিভিন্ন দেশে যেখানে ইসলামিক আইন আছে সেখানে কিন্তু মুসলিম শরিয়া, আহ, ব্যক্তিগত শরিয়া আইনকে ফলো করা হয় আর কি। তাহলে রাজনৈতিক আন্দোলন, তাহলে এটাকে রাজনৈতিক আন্দোলনের রূপদান করেছিল কে, দুদু মিয়া। কে করেছিল, দুদু মিয়া। ওকে। হাজী শরীয়তুল্লাহর ছেলে। কিভাবে, উনি কিসের বিরুদ্ধে ছিলেন, ব্রিটিশরা কি নিত আমাদের জমি থেকে, চাষিদের কাছ থেকে খাজনা নিত।
খাজনা নিত বা রেন্ট নিত। কি নিত? রেন্ট নিত। রেন্ট নিত। আমরা জমিতে যেমন খাজনা দেই, এরকম খাজনা সরকার যে আমাদের থেকে খাজনা দেয়। তো এখন দুদুমিয়ার কথা হচ্ছে, এই যে জমি থেকে, জমি যেহেতু এই খাজনা কি, এটা এটা কি আপনার জমি হচ্ছে, জমির মালিক কিন্তু আলটিমেটলি আমরা না। এটার মালিক হচ্ছে কে? এই 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 ভূখণ্ডের কি বলে পৃথিবী নাম, পৃথিবীর মালিক কে? তাহলে আল্লাহ তাআলা। তাহলে এই জন্য আল্লাহ তাআলার, আল্লাহর পরিপন্থী একটা কাজকর্ম এখানে হইতেছে কিসের মাধ্যমে? খাজনা নেওয়ার মাধ্যমে। ঠিক আছে। তাইলে জমি থেকে, উনি বলেছিলেন জমি থেকে খাজনা নেওয়া, ওনার একটা বিখ্যাত, এটা হচ্ছে তার উক্তি ছিল, জমি থেকে খাজনা আদায় করা, আদায় করা আল্লাহর আইনের পরিপন্থী। কিসের পরিপন্থী? কার পরিপন্থী? আল্লাহর আইনের পরিপন্থী। তাহলে এই পরীক্ষা অনেক সময় এটা আসে, আসে যে কে বলেছিলেন জমি থেকে খাজনা আদায় করা আল্লাহর আইনের পরিপন্থী। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে ফরায়েজি আন্দোলন। কোন আন্দোলন? ফরায়েজি আন্দোলন। তাহলে এই আন্দোলনগুলো, এর পরে আপনারা যে আন্দোলনগুলো দেখবেন, তার মধ্যে কি আছে? তার মধ্যে সাঁওতাল বিদ্রোহ আছে। কি আছে? এগুলো থেকে প্রশ্ন খুব কম আসে। সাঁওতাল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, এগুলা কিন্তু ব্রিটিশ বিরোধী। ঠিক আছে। তারপরে হচ্ছে আপনারা জানেন যে চাকমা বিদ্রোহ আছে। কি আছে? চাকমা বিদ্রোহ আছে। চাকমা বিদ্রোহ। তারপর আপনারা জানেন যে তেভাগা আন্দোলন আছে। তেভাগা, তেভাগা থেকে যদি অনেক প্রশ্ন আসে। তেভাগা আন্দোলন। তেভাগা আন্দোলন কিন্তু একদম শেষের দিকে হয়েছিল, 1946 সালের দিকে তেভাগা আন্দোলন হয়েছিল। এটা ইম্পর্টেন্ট। তেভাগা মানে তিন ভাগ। হচ্ছে যারা বর্গা চাষী ছিল, তাদের যে তাদের যে ফসল তারা উৎপাদন করলো, ওখান থেকে দুই ভাগ তারা নিয়ে নিত, জমিদাররা নিয়ে নিত। আর এক ভাগ তারা কি বলে, তারা পাইতো আর কি। তো এখন কৃষকদের কথা হচ্ছে, এই যে তিন ভাগ অর্থাৎ তেভাগা, এই তিন ভাগ থেকে দুই ভাগ নিবে কারা? যারা বর্গা চাষী। আর এক ভাগ দিবে কাদেরকে? জমিদারদেরকে। জমিদারদেরকে। ওকে। তারা কিছু না করেই তারা হচ্ছে দুই ভাগ পাবে না। এটা হচ্ছে আপনার তেভাগা আন্দোলন। তেভাগা আন্দোলন, এই আন্দোলনটা শুরু করেছিলেন হাজী মোহাম্মদ দানেশ। কে শুরু করেছিলেন? হাজী দানেশ। ওকে। হাজী দানেশ। এবং এই আন্দোলনের একজন বিখ্যাত মহিলা আছে, তার নাম হচ্ছে ইলা মিত্র। কি মিত্র? ইলা মিত্র। ইলা মিত্র, তেভাগা আন্দোলন। ইলা ইলা মিত্র। এবং এটা নিয়ে কিন্তু শওকত আলীর একটা বিখ্যাত উপন্যাসও আছে, নাম হচ্ছে নারাই। কি উপন্যাস? তেভাগা আন্দোলন নিয়ে একটা বিখ্যাত উপন্যাস, নারাই উপন্যাস। নারাই। আজকে বোর্ডটা ডিস্টার্ব করতেছে কেন? নারাই কার লেখা? বলেন তো, নারাই কার লেখা? বাংলা সাহিত্য পড়েন না? শওকত আলীর লেখা। শওকত আলীর লেখা। তাহলে আমরা এখান থেকে কি করব? আমাদের একটু ভালো মতো কি দিতে হবে? গুরুত্ব দিতে হবে। এই যে দুদুমিয়ার যে ব্যাপারটা, এটা গুরুত্ব দিতে হবে। তারপরে ইলা মিত্রের নাম মনে রাখবো। তারপরে আমরা হচ্ছে যে কি বলে, হাজী মোহাম্মদ দানেশের নাম মনে রাখবো। তারপরে আমরা মনে রাখবো তেভাগা আন্দোলন, এগুলো মনে রাখবো। ওকে। আর এই উপন্যাসটার নাম মনে রাখবো, নারাই। উপন্যাসের নাম কি? নারাই। ওকে। আচ্ছা। এরপর আমরা কিছু বিষয় দেখবো, সেগুলো হচ্ছে ব্রিটিশ ব্রিটিশরা এখানে শাসন করা কালীন সময়ে কিছু সংস্কার আন্দোলন করেছিল। সংস্কার আন্দোলনে যারা যারা ভূমিকা রেখেছে, এইটা পড়ার পরে আমরা হচ্ছে হিস্ট্রিক্যাল টাইম লাইনটাতে, অর্থাৎ 1858 সাল থেকে আমরা একদম 1947 সাল পর্যন্ত আলোচনা করবো ইনশাল্লাহ। ঠিক আছে। আশা করি সবাই ধৈর্য সহকারে করবে। তাহলে দেখেন, সংস্কার আন্দোলন বলতে কি বুঝি আমরা? সংস্কার আন্দোলন বলতে, আপনারা তো এটা জানেন যে ব্রিটিশদের তুলনায় আমরা অবশ্যই পিছিয়ে ছিলাম। পিছিয়ে না থাকলে তো তারা আমাদেরকে শাসন করতে পারতো না, তাই না?
তো এই কারণে আমরা যেন ব্রিটিশদের থেকে পিছায় না থাকি, এবং বিভিন্ন সংস্কার যেগুলো, যেমন কি সতীদাহ প্রথা, সতীদাহ প্রথা কি একটা খুব বাজে একটা ব্যাপার, ব্যাপার স্যাপার ছিল। তাহলে এটাকে আমাদের কি করতে হবে, রোধ করতে হবে। তারপরে যেমন বিধবা বিবাহ, বিধবা একজন মহিলা বিধবা হতেই পারে, বিধবা হয়েছে বলে তার যে লাইফের যত রাইটস এন্ড তার প্রতি কারো লায়াবিলিটিস, এটা সব কিছু ইয়ে যাবে, তাকে হেয় করে দেখা হবে। তাহলে এই বিষয়গুলো তো অবশ্যই মানে কি আপনার একটা মানুষের মানবাধিকারের সাথে যায় না। ওকে। আর একটা প্রচলন ছিল, আপনারা দেখবেন ওই সময় গঙ্গাতে কি করা হইতো, মানে সন্তান বিসর্জন দেওয়া হইতো, সন্তান বিসর্জন দেওয়া হইতো। তাহলে এই সমস্ত যে হীন কি কি সিস্টেম গুলো ছিল, এই সিস্টেম গুলোর বিরুদ্ধে বিভিন্ন কুসংস্কার থেকে হিন্দু সমাজ মুসলিম সমাজকে বের করতে বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। পদক্ষেপ কি করা হয়েছে, নেওয়া হয়েছে। তাহলে এই সংস্কার আন্দোলক যারা ছিল, আন্দোলনকারী যারা ছিল, তাদের মধ্যে আমরা জানি বেশ কিছু লোকজনের কাহিনী কিন্তু আমরা দেখি, যেমন কি ধরেন আপনার হাজী মোহাম্মদ মহসিন। এই কালারটা কি দেখা যাচ্ছে নাকি? সাদাটাই নেই। তাহলে কে ছিল? হাজী মোহাম্মদ মহসিন। হাজী মোহাম্মদ মহসিন। তারপর আমরা জানি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র কি আপনার বিদ্যাসাগর। তারপর আমরা জানি রাজা রামমোহন রায়ের নাম শুনেছেন আপনারা? রাজা রামমোহন রায়। এক একজন কিন্তু বড় বড় কি ছিলেন, সংস্কারক ছিলেন। তারপর আমরা জানি নওয়াব আব্দুল লতিফ। নওয়াব নওয়াব আব্দুল লতিফ। সৈয়দ আমির আলী ছিল। সৈয়দ আমির আলী। আমির আলী। তারপরে স্যার সৈয়দ আহমেদ খান। স্যার সৈয়দ আহমেদ খান। তারপর আরেকজন লোক আছেন, তার নাম হচ্ছে, ওনাকে আপনারা সবাই চিনেন, নাম হচ্ছে নবাব স্যার সলিমুল্লাহ। এই স্যার কাদেরকে বলা হয়তো জানেন, একটু বলবেন আমাকে? আমরা এখানে দেখছি স্যার, তারপরে এই যে স্যার সৈয়দ আহমদ খান, কেউ কি পারেন বলেন তো একটু আমাকে, কাদেরকে স্যার বলা হয়তো? জাকারিয়া হোসেন বলেন। জাকারিয়া হোসেন মনে হয় ঘুমাচ্ছে নাকি? আচ্ছা, তাহলে দেখি আমরা। হাজী মোহাম্মদ মহসিন। তারপর আর কে আছেন? মুরাদ হোসেন আছেন। তিশা আছেন, তিশা আপনি বলেন। জাকারিয়া হোসেন, ও জাকারিয়া হোসেন আছেন, আমি ভুল বললাম, উনি আছেন। কথা বলা যায় না নাকি? এদিক থেকে তো আনমিউট করা বোধ হয়। আচ্ছা, যাই হোক। তাহলে দেখেন, আমরা প্রথমে যদি দেখি হাজী মোহাম্মদ মহসিন, তাকে তো আপনারা চিনেন। তাকে কি বলা হয়তো বলেন তো, তাকে কি নামে ডাকা হয়তো? বাংলার হাতেম তাই। বাংলার হাতেম। এখনো কিন্তু আমরা এক্সাম্পল দেওয়ার সময় কাউকে খুব উদার দেখলে, কেউ খুব উদার খুব দানশীল, মিউট করা নাকি? একটু দেখ। একটু ইয়ে করে দেন। হ্যাঁ, ওকে, ঠিক আছে।
ঠিক আছে। ওকে, তাহলে বাংলার হাতেম তাই আমরা উদার মানুষজন দেখলে কিন্তু এখনো বলি যে হাতেম তাই কিংবা মহসিনের নামটা আমরা বলি। কোন কোন বিশ্ববিদ্যালয়ে একটা হল আছে মহসিনের নামে, জানেন কেউ? তাহলে হাজী মোহাম্মদ মহসিন, উনি কিন্তু তার যত সম্পত্তি ছিল সব সম্পত্তি উনি কারো কোনো উত্তরাধিকারের জন্য রাখেন নাই, উনি সবগুলো সবগুলো কি দিলেন, সবগুলো হচ্ছে মানুষের কল্যাণে সবগুলো ঢেলে দিয়েছেন, মানুষের কল্যাণে দিয়ে দিয়েছেন। এত বড় হার্ট আসলে মানুষের খুব কম থাকে আর কি। হ্যাঁ, তাহলে মহসিনকে আমরা কে একজন বাংলা অঞ্চলের একজন সমাজ সংস্কারক হিসেবে তাকে আমরা মনে রাখতে পারি। মনে রাখতে, তারা কিন্তু পূর্বপুরুষ অর্থাৎ মহসিন কোত্থেকে আসছিলেন, পারস্য থেকে, ইরান থেকে আসছিলেন। তার বাড়ি কোথায়, বাড়ি হচ্ছে পারস্য। একজন পারস্যের লোক আমাদের এলাকার জন্য, আমাদের অঞ্চলের জন্য অনেক কিছু করেছেন। তারপর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সংস্কার বলতে গেলে অনেক সংস্কার, সেগুলো বলে আসলে শেষ করা যাবে না, এরকম অনেকগুলো সংস্কার আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু একজন বিখ্যাত কি আপনার বিখ্যাত একজন লেখকও বটে, বিখ্যাত একজন কবি, লেখক, ঠিক আছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিদ্যাসাগর তার মূল নাম ছিল আপনার কি, ঈশ্বরচন্দ্র শর্মা। কি নাম? ঈশ্বরচন্দ্র শর্মা। শর্মা ব্রিটিশরা থাকাকালীন সময়ে ব্রিটিশদের বিরুদ্ধে, হ্যাঁ জাকারিয়া হোসেন, যারা নাইট উপাধি পায় ব্রিটিশদের থেকে, তাদেরকে কি বলা হয়, তাদেরকে বলা হয় হচ্ছে স্যার। নাইট ব্রিটিশদের একটা বেসামরিক পদকের নাম কি, নাইট। এই নাইট, আমি হয়তো ক্লাসে কোনো একটা ক্লাসে আপনাদেরকে বলেছিলাম, আর এগুলো তো বিভিন্ন বইপত্রেও আছে। এখন কথা বলে, একটু কথা বলে শোনান তো আপনারা, শুনতে পাচ্ছেন শুনতে কথা বলা যাচ্ছে কিনা? কেউ একজন কথা বলেন একটু। বলা যাচ্ছে না? আবার মেসেজটা দেখেন তো। উম, এরকম কেন হলো? আনমিউট অপশন অফ করা। ইয়েস। এখন 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 বলা যাচ্ছে। স্যার এখন ওকে, বলা যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে যে আপনি একজন বলছিলেন। বিখ্যাত লেখক, তারপর হচ্ছে ঈশ্বরচন্দ্র, তার নাম কি আপনার, ঈশ্বরচন্দ্র শর্মা। এই ঈশ্বরচন্দ্র শর্মা বিভিন্ন সময় ব্রিটিশদের বিরুদ্ধে লেখালেখি করতেন, বিভিন্ন সংস্কার নিয়ে লেখালেখি করতেন। এই জন্য ব্রিটিশরা আবার কি না কি বলে, আবার ব্রিটিশদের বিরাগ ভাজন হয়ে যাবে, এই কারণে কিন্তু তিনি অনেক সময় ছদ্মনামে লিখতেন। হ্যাঁ, তার একটা বিখ্যাত ছদ্মনাম ছিল কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য। এই যে কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য, কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য। তিনি কি বলে বেশ কিছু গ্রন্থ রচনা করেছিলেন, তার মধ্যে ওনার তো আপনার কি আছে, তার একটা বিখ্যাত জীবনী গ্রন্থও আছে যেটাকে আমরা বলি আত্মচরিত। তারপরে হচ্ছে তিনি অনুবাদ করেছেন অনেকগুলা গ্রন্থ। উনি হচ্ছে আপনার অভিজ্ঞান শকুন্তলমকে শকুন্তলা নামে অনুবাদ করেছেন, তার বিখ্যাত, এগুলো আপনারা বাংলা সাহিত্যে মোটামুটি পাবেন আর কি। তো লেখার মাধ্যমে এই একটা সমাজ সংস্কারে ভূমিকা রাখার জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু খুব বিখ্যাত ছিল। এবং তাকে তাকে হচ্ছে আপনার এই যে প্রেসিডেন্সি কলেজ তাকে বিদ্যাসাগর হিসেবে উপাধি দিয়েছিল, যেহেতু অনেক বেশি জানতেন, অনেক বেশি জানতেন। আমরা এক্সাম্পল দিয়ে বলি যে বিদ্যাসাগর, অনেকে অনেক কিছু জানলে আমরা কি বলি, বিদ্যাসাগর বলি। তাহলে এই নামটা কিন্তু এমনি এমনি আসে নাই, তা ওনার জ্ঞানের গভীরতা অনেক বেশি ছিল, এই কারণেই আসছে। ওকে, তাহলে এই সমস্ত বিষয় একটু জানবেন, আর এমসিকিউ গুলো পড়বেন, বিভিন্ন প্রিভিয়াস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কিত যে এমসিকিউ গুলো আসছে, এমসিকিউ গুলো আহ, পড়বেন আর কি। তারপরে আসেন রাজা রামমোহন রায়। তাছাড়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিধবা বিবাহ নিয়ে বিভিন্ন সময় উনি যে বিধবা বিবাহ নিয়ে লেখালেখি করেছেন, ওনার নিজের পুত্রকে বিধবার সাথে বিবাহ দিয়ে উনি একটা কি করেছেন, মানে দৃষ্টান্ত স্থাপন করেছেন, এগুলো তো আপনারা জানেন। তারপরে আসেন রাজা রামমোহন রায়।
রাজা রামমোহন রায় এই যে একজন মুঘল সম্রাট, তাকে কিন্তু রাজা উপাধি দিয়েছিলেন। একজন মুঘল সম্রাট, তার নাম হচ্ছে দ্বিতীয় আকবর। কি নাম? দ্বিতীয় আকবর। দ্বিতীয় কি আপনার আকবর। হ্যাঁ। রাজা রামমোহন রায় একজন হিন্দু হিন্দু ধর্মাবলম্বীর মানুষ হলেও উনি কিন্তু ইসলাম সম্পর্কে প্রচন্ড জ্ঞান রেখেছেন। হ্যাঁ, প্রচুর জানতেন উনি, রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় উনি সতীদাহ প্রথা নিয়ে কাজ করেছেন। কি নিয়ে কাজ করেছেন? সতীদাহ, সতীদাহ প্রথা বিলোপ নিয়ে কাজ করেছেন। উনি কি নিয়ে কাজ করেছেন? সতীদাহ প্রথা বিলোপ নিয়ে কাজ করেছেন। এছাড়াও তার সংস্কারগুলো যদি আমরা একটু এদিকে লিখি, ওনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল, এখানকার মানুষজন তো আপনার ইংরেজি না জানার কারণে তারা কিন্তু কি করলেন, তারা কিন্তু ব্রিটিশদের সাথে তাল মিলিয়ে আইন বিজ্ঞান এ সমস্ত বিষয় একটু কম বুঝতো। তো এই কারণে তারা ইনজাস্টিসের শিকার হইতো অনেক বেশি। তো এই রাজা রামমোহন রায় কি করেছেন, মুসলিমদেরকে মুসলিম এবং এই অঞ্চলে যারা হিন্দু আছে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের লোকজনকে, উনি হচ্ছেন ইংরেজি শিক্ষায় শিক্ষিত, অর্থাৎ ইংরেজি শিক্ষা প্রচলনের কি করেছিলেন, গুরুত্ব আ, বুঝিয়েছিলেন। এবং এরই পরবর্তীতে উনি মারা যাওয়ার পরে কিন্তু লর্ড উইলিয়াম বেন্টিং কি করেছেন, লর্ড উইলিয়াম বেন্টিং ইংরেজি শিক্ষা চালু করেছিল 1835 সালের দিকে। রামমোহন রায় 1833 সালের দিকে মারা যান। পরে হচ্ছে ওনার মৃত্যুর 2 বছর পরে, অর্থাৎ 1835 সালে এখানে ফার্সির পরিবর্তে ভারতীয় উপমহাদেশে কি চালু করা হয়, অফিসিয়াল ভাষা হিসেবে ইংরেজিকে নিয়ে আসা হয়। এর বাইরে উনি কিন্তু আরো বিভিন্ন পত্র পত্রিকায় বিভিন্ন সমাজ সংস্কার নিয়ে লেখালেখি করতেন। তারপরে আপনার যেমন কি দেখেন, তার হচ্ছে ব্রাহ্মণ সেবতী নামে তার একটা পত্রিকা ছিল। ব্রাহ্মণ, সেবতী, ব্রাহ্মণ সেবতী। তারপর আরেকটা পত্রিকা ছিল বেদান্ত চন্দ্রিকা। তারপর আরেকটা পত্রিকা মিরাতুল আখবার, আখবার, মিরাতুল আকবর, ব্রাহ্মণ সেবতী, বেদান্ত চন্দ্রিকা, মিরাতুল আকবর। তারপরে দেখেন ওই সময়কার হিন্দু সম্প্রদায়ের মধ্যে বেশ কিছু কুসংস্কার ছিল। কুসংস্কারের মধ্যে একটা ছিল হচ্ছে আপনার কি, ওই যে নৌযানে চলাফেরা করা যাবে না, অর্থাৎ সমুদ্রপথে যে যাত্রা, সেই যাত্রার কারণে তারা কিন্তু কোথাও যাইতো না, বাইরের দেশগুলোতে যাইতো না। এই জন্য রাজা রামমোহন রায় এই কুসংস্কার ভাঙার জন্য তিনি কলকাতা থেকে কোথায় গিয়েছিলেন, লন্ডনে গিয়েছিলেন। কিসের মাধ্যমে? নৌযানের মাধ্যমে, অর্থাৎ শিপে করে উনি ওখানে গিয়েছিলেন। তাহলে এই একটা কুসংস্কার উনি ভেঙে দিয়েছিলেন। তারপরে আপনারা জানেন রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথের যে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ছিলেন, দাদা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের বাবা। এই প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের সাথে উনি কি করে, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ছিল হচ্ছে আপনার হিন্দু ব্রাহ্মণ ছিল, কিন্তু তারা ছিল আলাদা একটা ভাবধারায় বিশ্বাসী, এটাকে বলা হয় কুশারি ব্রাহ্মণ। কি বলা হয়তো? কুশারি ব্রাহ্মণ। হ্যাঁ, কুশারি ব্রাহ্মণ। এই কারণে দেখবেন হিন্দু সম্প্রদায়ের মধ্যে সবার সাথে কিন্তু এই রবীন্দ্রনাথদের ফ্যামিলির সাথে সবার সাথে ধর্মীয় ভাবধারা সম্পর্কে মিলতো না আর কি। তো রাজা রামমোহন রায় এবং প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ঠাকুর তাদের নিজেদের মতো একটা ধর্ম মত চালু করেছিলেন, এটাকে বলা হয় ব্রাহ্ম কি আপনার ব্রাহ্ম ধর্ম বা ব্রাহ্ম সমাজ বলে এটাকে। ব্রাহ্ম অর্থাৎ হিন্দুদের মধ্যে একটু কম গোড়াতে বিশ্বাস করতে এরকম কিছু ভাবধারার মানুষজনকে নিয়ে তারা এটা চালু করেছিল, এটাকে বলা হয় ব্রাহ্ম ধর্ম। ব্রাহ্ম ধর্ম। এবং এই ব্রাহ্ম ধর্ম কিভাবে শুরু হয়েছিল? আগে এই ব্রাহ্ম ধর্ম 1829 সালের দিকে শুরু হয়েছিল। এর আগে যারা যারা এই ধর্ম মতে বিশ্বাস করতো তাদেরকে নিয়ে একটা সভা করেছিল উনি, এটাকে বলা হয় আত্মীয় সভা। কি বলা হয়? আত্মীয়, আত্মীয় সভা। এই যে আত্মীয় সভা। ওকে। তাহলে এই রাজা রামমোহন রায়ের এই সমস্ত ব্যাপার নিয়ে একটু মনে রাখবেন। তার মত আবার মনে রাখবেন যে কি আরেকটা এখানে বিষয় আছে, সেটা হইলো
রাজা রামমোহন রায়ের পত্রিকা, ও আচ্ছা, পত্রিকা তো আমি বললাম, ব্রাহ্মণ সেবতী, বেদান্ত চন্দ্রিকা, মিরাতুল আকবর, এগুলো। ওকে, আর লেখার মধ্যে কি আছে? লেখার মধ্যে তার একটা বিখ্যাত ব্যাকরণ গ্রন্থ আছে, এটাকে বলা হয় গৌড়ীয় ব্যাকরণ। গৌড়ীয় ব্যাকরণ। গৌড়ীয় কি ব্যাকরণ, এটা পরীক্ষায় আসে পারবে। আহ, গৌড়ীয় ব্যাকরণ। ওকে। তারপরে হিন্দুদের জন্য উনি উনি একটা কি আপনার, যেখানে ইংরেজি শিক্ষায় হিন্দুদেরকে শিক্ষিত করা হবে, এই জন্য একটা অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। কি প্রতিষ্ঠা করেছিলেন? একটা অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। ওকে, এটাও একটু মাথায় রাখবেন। তারপরে আমরা আরেকজন বিখ্যাত লোকের নাম জানি, তার নাম হচ্ছে সৈয়দ আমির আলী। সৈয়দ আমির আলী। সৈয়দ আমির আলী। সৈয়দ আমির আলী এত ভালো মানের একজন আইনজীবী ছিলেন, এত ভালো মানের একজন লেখালেখি লোকজন লেখালেখি করতেন, এদেরকে নিয়ে কিন্তু এখন গবেষণা হয় না। তার যে বইপত্রগুলা, এই বইপত্রগুলা এখনো আপনার, আমার মনে হয় কি এই সমস্ত বইপত্রকে পাঠ্য করে দেওয়া উচিত। উনি এত ভালো ভালো বই লিখেছেন, কি বলে আপনার স্পিরিট অফ ইসলাম, শর্ট হিস্টরি অফ দ্য সারাসিনস, এই ধরনের অনেকগুলো বই লিখেছেন। এবং খুবই, লোক হিসেবে ওনার জীবন আদর্শন ছিল খুব ভালো, খুবই দারুণ জীবন আদর্শ ছিল, আদর্শ ছিল। এবং উনি একমাত্র ব্যক্তি যিনি প্রথম প্রথম চিন্তা করেছেন যে মুসলিমদের জন্য রাজনৈতিক একটা ফোরাম দরকার। অর্থাৎ আপনি যে পরবর্তীতে মুসলিম লীগ পাচ্ছেন, এটা কিন্তু কার ধারণা এক সময়, এই যে নবাব, কি বলে এটা, সৈয়দ, স্যার সৈয়দ আমির আলীর এটা হচ্ছে তার কল্পনাপ্রসূত একটা বিষয় ছিল। এবং এই জন্য কিন্তু আপনার যে দেশভাগের ক্ষেত্রে বলা হয় যে ওনার যে আইডিওলজিটা অনেক ক্ষেত্রে অনেককে পুশ করেছে আর কি। অর্থাৎ আলাদা রাজনৈতিক দল চাওয়া মানে কি একটা স্বাধিকারের দিকে আস্তে আস্তে যাওয়া। উনি একজন বিশিষ্ট আইনজীবী ছিলেন, আইনজীবী। এবং উনি হচ্ছে কলকাতা হাইকোর্টের, এটা একটু মাথায় রাখবেন, পরীক্ষায় আসতে পারে। কলকাতা হাইকোর্টের প্রথম মুসলিম বিচারপতি। বিচারপতি কলকাতা হাইকোর্টের প্রথম মুসলিম বিচারপতি হচ্ছে, কি বলে আপনার, এই যে নাম হচ্ছে সৈয়দ আমির আলী। সৈয়দ আমির আলী। সৈয়দ আমির আলী, মনে মনে থাকবে। তার বিখ্যাত বই হচ্ছে, আমি বলেছি, দ্য স্পিরিট অফ ইসলাম। দ্য স্পিরিট অফ ইসলাম। দ্য স্পিরিট অফ স্পিরিট অফ ইসলাম। তারপরে হচ্ছে আপনার শর্ট হিস্ট্রি অফ সারাসিনস। দ্য শর্ট হিস্ট্রি অফ কি সারাসিন, সৈয়দ আমির আলী। এবং উনি হচ্ছে লন্ডনের প্রিভি কাউন্সিলের সদস্য ছিলেন। কোথাকার? এই যে লন্ডনের প্রিভি কাউন্সিল। প্রিভি প্রিভি কাউন্সিল। প্রিভি কাউন্সিল হচ্ছে বিশাল একটা গুরুত্বপূর্ণ ফোরাম। ব্রিটিশদের আন্ডারে বিভিন্ন এলাকার ব্রিটিশের, অর্থাৎ ব্রিটেনের যারা রাজনীতিবিদ ছিল, রাজনীতিবিদদের একটা উপদেষ্টা পরিষদ ছিল প্রিভি কাউন্সিল। এই প্রিভি কাউন্সিলের সদস্য ছিলেন। ওকে, তাহলে উনি কত বড় মাপের। এবং ব্রিটিশ আইন পরিষদেরও সদস্য ছিলেন কিন্তু, এই যে সৈয়দ আমির আলী। তাহলে এই সমস্ত বিষয় একটু দেখবেন। ওকে। এবং মুসলিমদের শিক্ষিত করার জন্য এই সৈয়দ আমির আলী কি করেছিলেন, একটা প্রতিষ্ঠানও চালু করেছিলেন। সেই প্রতিষ্ঠানটার নাম কি? ন্যাশনাল ন্যাশনাল মোহামেডান মোহামেডান অ্যাসোসিয়েশন। তাহলে অ্যাংলো হিন্দু স্কুল কে প্রতিষ্ঠা করেছিল? রাজা রামমোহন রায়। ওকে, এটা মাথায় রাখবেন, অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেছিল কে? রাজা রামমোহন রায়। ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন, এটাকে এটাকে প্রতিষ্ঠা করেছেন সৈয়দ আমির আলী। আবার যদি বলে আপনাকে মোহামেডান লিটারারি সোসাইটি, মোহামেডান
এগুলো একটু খেয়াল রাখবেন, এই তিনটা জিনিস খুব ভুল হয়। মোহামেডান লিটারেরি সোসাইটি, এটা করেছিলেন কে? নওয়াব আব্দুল লতিফ। আব্দুল লতিফ। এই জায়গায় এগুলো একটু ভুল হয়, এগুলো কিন্তু প্রত্যেকটা বিসিএস এর আহ, মানে যে বিষয়গুলো বলতেছি প্রত্যেকটা বিসিএস এর প্রিভিয়াসে কোনো না কোনো জায়গায় আসছে। তাইলে কি বলেছি, ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন কে কে বানিয়েছিল? সৈয়দ আমির আলী। একটা গেল। নওয়াব আব্দুল লতিফ বানিয়েছিল কি? মোহামেডান লিটারেরি সোসাইটি। মোহামেডান কি সোসাইটি? লিটারেরি সোসাইটি। আরেকটা অ্যাংলো ওরিয়েন্টাল স্কুল। অ্যাংলো, এই যে অ্যাংলো ওরিয়েন্টাল ওরিয়েন্টাল স্কুল। আপনারা আলিগড় বিশ্ববিদ্যালয়ের নাম শুনেছেন? ভারতের আলিগড় বিশ্ববিদ্যালয়। এই আলিগড় বিশ্ববিদ্যালয়ের পুরাতন নাম কিন্তু অ্যাংলো ওরিয়েন্টাল স্কুল। স্যার আমরা জানি। হ্যাঁ, স্যার সৈয়দ আহমেদ খান। কে বানিয়েছেন? সৈয়দ আহমেদ খান। ওকে। উনি একজন বিখ্যাত সমাজ সংস্কারক ছিলেন। অ্যাংলো ওরিয়েন্টাল স্কুল, অ্যাংলো মানে হচ্ছে ইংরেজি, ব্রিটিশদেরকে বোঝায়। তাদেরকে বোঝায়, ব্রিটিশদেরকে বোঝায় অ্যাংলো। কেন বোঝায় জানেন? ব্রিটিশরা আসছে কোত্থেকে? ব্রিটিশদের মূল জাতি কোনটা? ব্রিটিশদের জাতির নাম হচ্ছে অ্যাংলো স্যাক্সন। এই যে অ্যাংলো স্যাক্সন, অ্যাংলো স্যাক্সন জাতি। এই জন্য বলা হচ্ছে অ্যাংলো ওরিয়েন্টাল স্কুল। ওরিয়েন্টাল মানে কি? আবার প্রাচ্য, অর্থাৎ আমাদের অঞ্চলকে বোঝাচ্ছে। প্রাচ্য, ওরিয়েন্ট মানে কি? প্রাচ্য। তাহলে এগুলো আশা করি আপনারা পারবেন মোটামুটি বলা যায়। এরপরে নবাব সলিমুল্লাহ। নবাব সলিমুল্লাহ কিন্তু আপনার একদম 1906 সালের দিকে তিনি খুব ফেমাস হয়ে উঠেছিলেন। কিভাবে ফেমাস হয়ে উঠেছিলেন? তিনি তার যত সম্পত্তি ছিল, যদিও অত বেশি আমরা বলি, যত বেশি বলি যে 600 একর উনি ঢাকা বিশ্ববিদ্যালয়কে দান করেছে, অত বেশি না। আরো অনেক কম সম্পত্তি হিসেবে দান করেছিল। ওখানে কিন্তু আরো সম্পত্তি ছিল কার? যে কি বলে, উম নবাব আলী চৌধুরী। উনি হচ্ছে টাঙ্গাইলের ধনবাড়ির নবাব ছিল, নবাব আলী চৌধুরী, যার নামে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনটা আছে। তো এদের সবার সম্মিলিত সম্পত্তি মিলে হচ্ছে এটা। তো হচ্ছে উনি, এই নবাব স্যার সলিমুল্লাহর এখনো কিন্তু ওনার এই যে ঢাকার আহসান মঞ্জিলের পাশে একটা কি আছে, সোনালী ব্যাংকের একটা শাখা আছে। এটা পুরাতন, অনেক পুরাতন একটা শাখা। তো সোনালী ব্যাংকের এখনো নবাব স্যার সলিমুল্লাহর একটা সিন্দুক, সিন্দুক কি আছে, এখনো বন্ধক আছে আর কি। ওই বন্ধকটা দিয়েছিল, বন্ধকটার পরে মর্টগেজটা কি করে নাই, ফরক্লোজ করে নাই। আহ এই কারণে এখনো রয়ে গেছে, এটা সংরক্ষণ করে রেখে দিয়েছে বাংলাদেশ সরকার। তো উনি মানুষকে হেল্প করার জন্য নিজের জিনিসপত্র মাঝে মধ্যে কি রেখেছিলেন? বন্ধক রেখেছিলেন। ক্লিয়ার? তো এরপর আমরা যাই, আমরা একটু 1857 সাল থেকে 1947 সাল পর্যন্ত বিভিন্ন একটু কাহিনী পড়বো আর কি। তাহলে আমরা জানি 1857 সালে কি হয়েছিল? একটা সিপাহী বিদ্রোহ হয়েছিল। এটার বিশেষত্ব কি? আমরা তো বিদ্রোহ আগেও পড়েছি কিছু। এটার বিশেষত্ব হচ্ছে এটা বিপ্লব হয়েছিল একটা। বিপ্লব মানে কি? বিপ্লব মানে হচ্ছে বিদ্রোহ এবং বিপ্লবের মধ্যে ডিফারেন্স আছে। গণ অভ্যুত্থান এবং বিপ্লবের মধ্যে ডিফারেন্স আছে। ঠিক আছে? তাহলে বিপ্লব মানে কি? কোন একটা সমাজ কাঠামোর আমূল পরিবর্তন। আমূল পরিবর্তন মানে কি? পুরা রিভার্স হয়ে যাবে, আগে যে সিস্টেমটা ছিল সেই সিস্টেমটা থাকবে না। তাহলে এখন আপনার কথা, আমার কথা হচ্ছে এই যে 1857 সালের বিদ্রোহ তো সফল হয় নাই। আলটিমেটলি কি সফল হয়েছে? এখানকার সিপাহীরা কি সফল হয়েছিল? হয় নাই। তারপরেও দেখেন, সফল না হয়েও একটা বিপ্লব কিভাবে পজিটিভ ভূমিকা পালন করেছিল, সেটা এই বিপ্লবকে দেখা যায়। ওকে, 1857 সাল, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে পুরো শাসনভারটা নিয়ে আমরা নতুন একটা শাসনে প্রবেশ করেছি। যদিও ক্ষমতাটা, মূল নাড়াটা তাদের হাতে ছিল। তাও এটাও তাদের একটা বড় ধরনের কি, আপনার বড় ধরনের ব্যর্থতা, যেটা আমাদেরকে আস্তে আস্তে পার্টিশনের দিকে নিয়ে গেল। এবং এটার ফলশ্রুতিতে আমরা একটা সময় দেখা যায় আমরা স্বাধীনতা লাভ করি, ভারত এবং পাকিস্তান নামে দুইটা দেশ স্বাধীনতা লাভ করে। তাহলে 1857 সালের বিদ্রোহটা মূলত এটা, এই বিদ্রোহের কিন্তু আমরা আমরা কি কারণ হিসেবে দেখি? আমরা দেখি কি, ওই সময় যে সিপাহীদের মধ্যে বিদ্রোহ হয়েছিল, সিপাহীদের জন্য যে
বানিয়েছিল। এই এনফিল্ডে কি ছিল আপনার, কার্তুজটা খুলতে কামড় দিতে হইতো। তো কামড় দেওয়ার সময় এখানে হিন্দু এবং সৈন্য ছিল, হিন্দু এবং মুসলিম। তো এটা গরুর চর্বি এবং শুকুরের চর্বি দিয়ে বানানো। তো এই কারণে এটা ধর্মীয় ব্যাপারে আঘাত করে। এই কারণে সিপাহীরা কি করেছে, সিপাহীরা এই কার্তুজ খুলতে অস্বীকৃতি জানায়। তখন শুরু হয়ে যায় বিদ্রোহ। ওকে, সিপাহীদের মধ্য থেকে বিদ্রোহ শুরু হয়ে যায়। ব্যারাকপুরের সেনানিবাস থেকে প্রথম কে করেছিল, মঙ্গল পাণ্ডে করেছিল। তারও আগে, এটা কিন্তু আরেকটা ব্যাপার আছে, সেই ব্যাপারটা হচ্ছে আপনারা লর্ড ডালহৌসির সত্য বিলোপ নীতির নাম শুনেছেন। লর্ড ডালহৌসির কি বিলোপ, সত্য বিলোপ নীতি। কেউ কি জানেন এই সত্য বিলোপ নীতি কি? অনেকে পড়েছেন সত্য বিলোপ নীতি। সত্য বিলোপ নীতি হচ্ছে ব্রিটিশদের আহ, ওই সময়, লর্ড ডালহৌসির সময় যে সমস্ত প্রদেশগুলো ছিল, যে সমস্ত এলাকাগুলো ছিল, সেই এলাকাগুলোর কি থাকতো, মানে আপনার বিভিন্ন রাজা থাকতো। রাজাদের যদি পুত্র সন্তান না থাকে, তাহলে ব্রিটিশরা বললো যে কি, যদি তোমাদের পুত্র সন্তান না থাকে, দত্তক সন্তান দিয়ে হবে না, এবং মহিলা উত্তরাধিকার দিয়ে হবে না। তো পুত্র সন্তান, নিজের পুত্র সন্তান না থাকলে তার সত্ত্বটা বিলোপ হয়ে যেত। তিনি মারা যাওয়ার পরে ওই এলাকাটা অটো কার কাছে চলে আসতো, ব্রিটিশদের কাছে চলে আসতো। এরকম কয়েকটা এলাকা ছিল, তাদের মধ্যে আপনার ছিল হচ্ছে সবচেয়ে মানে সবচেয়ে বেশিভাবে সত্যবিলোপ নীতি অ্যাপ্লাই হয়েছিল মূলত তিনটা অঙ্গরাজ্যে, তিনটা তিনটা জায়গায়। একটার নাম হচ্ছে নাগপুর, একটার নাম হচ্ছে সাতারা, সাতারা সাতারা, একটার নাম হচ্ছে ঝাঁসি। একটার নাম কি আপনার, ঝাঁসি। আপনারা উপমহাদেশের হিস্ট্রি পড়লে এগুলার নাম পাবেন। তাহলে সত্য বিলোপ নীতি একটা কারণ, বড় ধরনের একটা কারণ এই সিপাহী বিদ্রোহ হওয়ার ক্ষেত্রে। পরবর্তীতে আরেকটা কি কারণ যুক্ত হয়েছে, একটা ধর্মীয় কারণ যুক্ত হয়েছে। ধর্মীয় কারণ কি, ওই যে কার্তুজ খুলতে গিয়ে হিন্দু মুসলিমের, এটা তো শূকর এবং গরুর মাংস, তাহলে হিন্দুরা গরু অপছন্দ করে, মুসলিমরা শূকর অপছন্দ করে, এই দুইটা তাদের জন্য হারাম। তো এই কারণে হচ্ছে আপনার ধর্মীয় পর্যায়ে চলে গেল। আরেকটা বিষয় বলতে পারি আমরা, সেটি হচ্ছে এই আম, এই ধর্মীয় যে ব্যাপারটা, এটাকে আমরা সাংস্কৃতিকও বলতে পারি, এটা সংস্কৃতিতেও কিন্তু প্রভাব ফেলে। রাজনৈতিক, রাজনৈতিক বিষয় কি, রাজনৈতিক বিষয় হচ্ছে এখানের সিপাহীদেরকে যেমনি ইচ্ছে অমনে তারা কি করতো, খাটাইতো। তাদের উপর অত্যাচার নির্যাতন করা হইতো। তারা কেউ যদি কোনো অপরাধ করে, তাহলে সেটা খুব বাজেভাবে বিচার করা হইতো। তাদেরকে খুব বেশি শাস্তি দেওয়া হইতো। এই সমস্ত কারণে তারা কিন্তু বিদ্রোহ শুরু করে দিয়েছে। তাহলে বিদ্রোহটা মূলত দুই এলাকায় এটা খুব বেশি কি করেছিল আপনার, আহ প্রভাব ফেলেছিল। তাহলে প্রথমে যদি আমরা ভারতে চিন্তা করি, এবং হচ্ছে পরবর্তীতে এই বিপ্লবটা ছড়িয়ে পড়েছে কোথায়, ঢাকায় পর্যন্ত এটা ছড়িয়ে পড়েছিল। ভারতে কোথায় শুরু হয়েছিল, ব্যারাকপুর সেনানিবাসে। ব্যারাকপুর, ব্যারাকপুর সেনানিবাসে, ব্যারাকপুর সেনানিবাসে। এবং হচ্ছে আরেকটা হচ্ছে কি আপনার ঢাকাতে। এই ঢাকাতে ব্যারাকপুর সেনানিবাসে প্রথম মঙ্গল পাণ্ডে, এই যে মঙ্গল পাণ্ডে, মঙ্গল পাণ্ডে, অনেক লেখা আছে এই মঙ্গল পাণ্ডেকে নিয়ে। খুবই সাহসী লোক ছিলেন, এবং সিপাহী অবস্থায় উনি অনেক ধরনের স্বপ্ন দেখতেন। এই সমস্ত বিষয় নিয়ে অনেক লেখালেখি আছে। তাহলে মঙ্গল পাণ্ডে, এবং এখানে শুরু করেছিল রজব আলী সিপাহী। রজব আলী সিপাহী, রজব আলী সিপাহী। তাহলে মঙ্গল পাণ্ডের মাধ্যমে এই বিপ্লবটা শুরু হয়েছিল, এবং এই বিপ্লবকে পরবর্তীতে অবশ্য দমন করা হয়েছে কার নেতৃত্বে, লর্ড ক্যানিং এর নেতৃত্বে। লর্ড ক্যানিং এর ক্যানিং এর নেতৃত্বে এই বিপ্লবটাকে দমন করা হয়েছিল। কিন্তু এই বিপ্লবটা এত বেশি ব্রিটিশদের ব্যাক পাইতে হয়েছিল, এখানকার অঞ্চলের মানুষদের সহযোগিতা নিয়ে বিপ্লবে কাদেরকে হারাইছে, এই যে সিপাহীদেরকে হারাইছে। কিভাবে সহযোগিতা করছে, কাদেরকে, এখন আসেন, বাংলাদেশের এই অঞ্চলের জমিদাররা কি মনে করতো, সিপাহীরা যদি বিদ্রোহে জিতে যায়, অথচ তারা আমাদের এলাকার মানুষ, তারা চিন্তা করতো যদি সিপাহীরা জিতে যায়, জিতে গেলে আমাদের কি থাকবে না, এই যে জমিদারি থাকবে না, জমিদারি প্রথা কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এই বাতিল হয়ে যাবে, এই সন্দেহ থেকে সিপাহীরা সবাই দিল্লি আক্রমণ করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু এই যে জমিদাররা তাদেরকে ব্রিটিশদেরকে বলে দিয়েছিল যে আমাদের সিপাহীরা এখানে এখানে অবস্থান করতেছে, আপনারা এখানে এখানে অ্যাটাক করতে পারবেন। ওকে, তাহলে এই দেশের মানুষেরাই কিন্তু এই দেশের স্বাধীনতাকে যুগে যুগে কি করে দিয়েছিল, পিছিয়ে দিয়েছিল।
এই ক্ষোভ থেকে আপনারা জানেন 1950 সালে একটা আইন হয়েছিল, বুঝছেন? 1900 কত সালে, 50 সালে, 1938 সালে এই জমিদারি প্রথা বাদ দেওয়ার জন্য এবং হচ্ছে কৃষকদের অধিকার রক্ষার জন্য ফ্লাউড কমিশন গঠন করা হয়েছিল, শেরে বাংলা একে ফজলুল হকের নেতৃত্বে। এখান থেকে আস্তে আস্তে জমিদারি প্রথা উচ্ছেদ করার চিন্তা ভাবনা শুরু হয়। তো পরবর্তীতে এটা সফল হয় 1950 সালে। এটা কিসের ক্ষোভ? জমিদারি প্রথা উইদাউট এনি কম্পেনসেশন বাদ দিয়ে দিয়েছে কেন? ওই যে আগের ক্ষোভটা, সিপাহী বিদ্রোহের সময় এই যে যারা সিপাহী ছিল তাদেরকে ধরাই দিছিল কারা? ব্রিটিশরাই ধরা, কি বলে, জমিদাররাই ধরাই দিছিল। তাহলে জমিদাররা এই অঞ্চলের ভালো চায় না। এই কারণে তাদেরকে কোনো ক্ষতিপূরণ ছাড়াই, তাদেরকে কোনো কি বলে আপনার, সরকার কর্তৃক কোনো কিছু দেওয়া ছাড়াই তাদের জমিদারি কেড়ে নেওয়া হয়। শুধু তাদের যে অঞ্চল, যে এলাকায় থাকতো ওইটুক জমি দিয়ে তাদেরকে কি করে দেওয়া হলো, তাদের জমিদারি, অর্থাৎ 60 বিঘার বেশি জমি তারা রাখতে পারবে না। 60 বিঘার মতো জমি রেখে তারা বাকি সব জমি, এক একজনের কত শত শত হাজার হাজার বিঘা ছিল, এগুলো সব রায়তদেরকে দিয়ে দেওয়া হয়। কাদেরকে দিয়ে দেওয়া হয়? রায়তদেরকে দিয়ে দেওয়া হয়। আইনটার নাম অবশ্যই মনে রাখবেন আপনারা, এটার নাম হচ্ছে রাষ্ট্রীয় অধিগ্রহণ। রাষ্ট্রীয়, পরীক্ষায় আসে মাঝে মাঝে, রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন কত সালে প্রণীত হয়? রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, প্রজাস্বত্ব আইন 1950 সালে। কত সালে? 1950 সালে। এটা কৃষি জমি নিয়ে, কি নিয়ে? কৃষি জমি নিয়ে। আরেকটা আছে 1949 সালে, এটা হচ্ছে অকৃষি জমি। 1900 কত সাল? 1949 সালে, অকৃষি জমি নিয়ে। অকৃষি জমি নিয়ে। মঙ্গল পান্ডে, তাহলে এগুলো একটু ব্যাপার স্যাপার দেখবেন। ওকে। তাহলে এভাবে বিদ্রোহ দমন করার পরে, লর্ড ক্যানিং বিদ্রোহকে দমন করেছেন। দমন করার পরে মুঘল সাম্রাজ্যেরও পতন হয়। কেন পতন হয়? লর্ড ক্যানিংকে তারা সাপোর্ট করে নাই। তাদেরকে সিপাহীরা সম্রাট হিসেবে ঘোষণা দিয়েছিল কাকে? যে বললে যে আমরা যদি জিতে যাই তাহলে এই অঞ্চলের অধিপতি হবে কে? মুঘল সম্রাট, সর্বশেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। তো ক্যানিং এর আক্রমণে সে কোথায় পালিয়ে যায়? রেঙ্গুনে পালিয়ে যায়। কোথায় পালিয়ে যায়? রেঙ্গুনে পালিয়ে যায়। এরপর আমরা জানি 1858 সালে আমরা সরাসরি কাদের নেতৃত্বে চলে যাই? ব্রিটিশ পার্লামেন্টের নেতৃত্বে আমরা চলে যাই। ব্রিটিশ পার্লামেন্টের নেতৃত্বে চলে যায়। ব্রিটিশ রানী ভিক্টোরিয়া, উনি একটা ফরমান জারি করেছেন। ফরমান জারি করেছেন। এই ফরমানটা যেখান থেকে পাঠ করা হয় সেটা ছিল আমাদের বাহাদুর শাহ পার্ক। এটাকে বলি আমরা ভিক্টোরিয়া পার্ক। এটার আগের নাম কি ছিল? ভিক্টোরিয়া পার্ক। কি ছিল? ভিক্টোরিয়া পার্ক। ওকে। তাহলে ভিক্টোরিয়া পার্ক থেকে 1858 সালে কি ঘোষণা দেওয়া হয়? আমরা ব্রিটিশদের সরাসরি উপনিবেশে পরিণত হয়, এটার ঘোষণা দেওয়া হয়। অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা, শাসন এখানে আর থাকবে না। ওকে। তার 100 বছর পরে, অর্থাৎ ওই যে যে বিদ্রোহের 100 বছর পরে, 1957 সালে, 1957 সালে এই ভিক্টোরিয়া পার্কের নাম কি করা হয়? বাহাদুর শাহ পার্ক রাখা হয়। ওই যে দ্বিতীয় বাহাদুর শাহ, তার নাম অনুসারে বাহাদুর শাহ পার্ক। বাহাদুর শাহ পার্ক। আগে কিন্তু, এরও আগে কিন্তু এটাকে কি নাম দিয়েছিল? এখানে সিপাহীদেরকে, ব্রিটিশ বিরোধী যারা সিপাহী ছিল তাদের অনেকজনকে হত্যা করা হয়েছিল ওখানে। হত্যা করে তাদের কি আপনার এই যে ঝুলাই রাখা হয়তো, তাদের মাথা বডি থেকে আলাদা করে ঝুলাই রাখা হয়তো। এই জন্য এটাকে বলা হয়তো লাশের আন্ঠাঘর। কি বলা হয়তো? লাশের আন্ঠাঘর। আন্ঠাঘর। এই যে ভিক্টোরিয়া পার্ক বলি আমরা বা লাশের আন্টাগর বলছি যেটাকে, এটা একসময় আর্মেনিয়ানদের ক্লাব ছিল। আর্মেনিয়া, ঢাকায় দেখবেন আপনারা আরমানি টোলা নাম শুনেছেন? আরমানি টোলা, মিশনারি, ব্রিটিশ, কি বলে, ইউরোপিয়ানরা বিভিন্ন মিশনারি এখানে পরিচালনা করত খ্রিস্টান ধর্মের প্রচারের জন্য। বিভিন্ন মিশনারি কি করতো? এই যে মিশনারি বলি আমরা এগুলো, মিশনারি। আপনি দেখেন না এখানে যে কাজগুলা করে থাকে নটরডেম কলেজ, যে কাজগুলা করে থাকে, তারপরে বিভিন্ন কোয়ান্টামের মাধ্যমে যে কাজগুলা করে থাকে। নেত্রকোনার মানুষ থাকলে আপনারা জানবেন, নেত্রকোনায় প্রচুর আছে এগুলা। আমাদের ঢাকায়ও কিন্তু আছে। মিশনারি কাজ করতো। তো এখানে কিছু আর্মেনিয়ার মানুষজন আসছিল, আর্মেনিয়ার মানুষজন।
তা আর্মেনিয়া থেকে তারা আসছিল, যেহেতু তারা যেই জায়গায় থাকতো এটার নাম হয়ে গেছে কি আরমানি টোলা। আরমানি টোলা। গুলিস্তান থেকে যাইতে কি বলে আপনার, গুলিস্তান থেকে একটু ভিতরের দিকে ওদিকে যাইতে পরে এই আরমানি টোলাটা। ক্লিয়ার? তাহলে আর্মেনিয়া টোলা থেকে আরমানি টোলা আসছে। আর্মেনিয়া হচ্ছে ইউরোপের একটা রাষ্ট্র, রাশিয়ার পাশে। আজারবাইজান, আর্মেনিয়া এগুলো একসাথে অবস্থিত আর কি। ঠিক আছে, তাহলে বাহাদুর শাহ পার্ক হচ্ছে এই বিষয়। তাহলে এই বিপ্লবটা এভাবে দমন করা হয়। এরপরে ব্রিটিশদের মাথায় আসে একটা বিষয়, সেটা হচ্ছে এই এলাকার মানুষকে কিভাবে আরো স্ট্রংলি শাসন করা যায়। এই জন্য তারা ডিভাইড এন্ড রুল পলিসি অ্যাপ্লাই করা শুরু করে। এই ডিভাইড এন্ড রুল পলিসির ব্যাপারটা প্রথম মাথায় আসছিল কার? একজন ব্যামফিল্ড ফুলার নামের একজন, যিনি পরবর্তীতে পূর্ব বাংলার কি হয়েছিলেন, গভর্নর হয়েছিলেন। ব্যামফিল্ড ফুলার। এই ব্যামফিল্ড ফুলারের মাথা থেকে এই ব্যাপারটা আসছে, যে বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নেওয়া। কিসের সিদ্ধান্ত নেওয়া? বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নেওয়া। বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নেওয়া। তা বঙ্গভঙ্গ যখন হবে, বঙ্গভঙ্গ যখন হয়, তাহলে আমরা দুইটা অঞ্চল পাচ্ছি। একটা হচ্ছে পূর্ব বাংলা, একটা হচ্ছে পূর্ব বাংলা, আর একটা হচ্ছে আপনার কি, আপনার পূর্ব বাংলা, বাংলা এবং কি প্লাস চিহ্ন হবে, এবং আসাম, এবং কি আসাম। তারপরে পশ্চিমবঙ্গ, বিহার, বিহার এবং হচ্ছে উড়িষ্যা, উড়িষ্যা। ওকে। এই এলাকাগুলো নিয়ে দুই বাংলাকে কি করে ফেলা হলো? আলাদা করে ফেলা হলো 1905 সালে। কত সালে? 1905 সালে। তাহলে 1905 সালে বড় লাট কে ছিল? বড় লাট মানে হচ্ছে ব্রিটিশ কি বলে আপনার, গভর্নর জেনারেল কে ছিল, ভাইসরয় কে ছিল 1905 সালে? লর্ড কার্জন। লর্ড কার্জন। এই লর্ড কার্জনের সময় কি করা হয়? বাংলাকে ভাগ করে দেওয়া হয়। একটা অঞ্চলে পূর্ব বাংলা এবং আসাম, আর একটা অঞ্চলে হচ্ছে পশ্চিমবঙ্গ, বিহার এবং উড়িষ্যা। পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা। তা এটা নিয়ে হচ্ছে আপনার, এটা এখানে যেহেতু মুসলিম মানুষজন বেশি ছিল, এখানে হিন্দু মানুষজন বেশি ছিল। হিন্দুরা চিন্তা করলো কিনা এটা হচ্ছে বঙ্গমাতার অঙ্গচ্ছেদ, অর্থাৎ আমাদের বঙ্গমাতাকে একসাথে কি আলাদা করে দেওয়া হলো। তাহলে এটা সম্প্রীতি নষ্ট করছে। কি করছে? সম্প্রীতি নষ্ট করছে। সম্প্রীতি নষ্ট করছে। তাহলে মুসলিম এই অঞ্চলের, পূর্ব বাংলা এবং আসামের এই অঞ্চলের কেন্দ্র ছিল কোনটা? ঢাকা। আর এই অঞ্চলের কেন্দ্র ছিল হচ্ছে কলকাতা। কলকাতা। তাহলে এখন আসেন, মুসলিমরা কেন খুশি হয়েছিল? মুসলিমরা খুশি হওয়ার মূল কারণ হচ্ছে, এই অঞ্চল আমরা দেখি, ঠিক আছে, ঢাকা এবং কলকাতা। ঢাকা এবং কি, কলকাতা। এই ঢাকা এবং কলকাতার দেখা যায় এখানকার মুসলিমরা যেহেতু অনেক বেশি খুশি হয়েছিল, এবং হিন্দুরা চিন্তা করলো না, এভাবে বাংলাকে কি করা যাবে না, আলাদা করা যাবে না। তখন তারা যে আন্দোলন শুরু করে দিয়েছিল, এই হিন্দু সম্প্রদায়ের এই আন্দোলনটাকে বলা হয় 1908 সালের স্বদেশী আন্দোলন। কি আন্দোলন বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে স্বদেশী আন্দোলন। কি আন্দোলন বলা হচ্ছে? স্বদেশী আন্দোলন বলা হচ্ছে। ওকে। তাইলে আমরা স্বদেশী আন্দোলন পাইলাম। স্বদেশী আন্দোলন কিসের, কেন হয়েছিল? 1905 সালের বঙ্গভঙ্গের ফলে স্বদেশী আন্দোলন হয়েছিল। তাহলে হিন্দু সম্প্রদায়ের লোকজন এই বঙ্গভঙ্গের চরম বিরোধিতা করেছিল। চরম কি করেছিল? বিরোধিতা করেছিল। একজন মুসলিম লেখকও কিন্তু এটার বিরোধিতা করেছিল, তার নাম হচ্ছে ইসমাইল হোসেন সিরাজি। ইসমাইল হোসেন সিরাজি। এবং আরো যারা যারা হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে বিরোধিতা করেছিল, তাদের মধ্যে রবীন্দ্রনাথ ছিল অন্যতম। রবীন্দ্রনাথ ছিল অন্যতম। এবং এই আন্দোলনটা, এই যে স্বদেশী আন্দোলনটা কিন্তু সশস্ত্র আন্দোলনের রূপ নিয়েছিল। সশস্ত্র আন্দোলনে রূপ নিয়েছিল। এবং আপনারা জানেন ডিএল রায়ের নাম শুনেছেন, দ্বিজেন্দ্রলাল রায়। ডিএল রায়ের নাম শুনেছেন। এই যে ডিএল রায়, রবীন্দ্রনাথ, ডিএল রায়, আরেকজনের নাম আছে বিখ্যাত, মুকুন্দ দাস। মুকুন্দ দাস, ওনাকে বলা হয় চারণ কবি। কি কবি বলা হয়? মুকুন্দ দাসকে বলা হয় চারণ কবি। চারণ কবি। ওকে। রবীন্দ্রনাথ কি করেছেন? রবীন্দ্রনাথ একটা এই বঙ্গভঙ্গের বিরোধিতা করে উনি একটা অনুষ্ঠান চালু করেছিলেন, নাম হচ্ছে রাখি বন্ধন অনুষ্ঠান। কি অনুষ্ঠান? রাখি বন্ধন অনুষ্ঠান। অর্থাৎ সম্প্রীতি নষ্ট হচ্ছে, এই জন্য একজন আরেকজনের হাতে রাখি পরিয়ে দিয়ে সম্প্রীতিটা রক্ষা করবে,
এই ধরনের ব্যাপারটাকে বলা হচ্ছে রাখি বন্ধন। তারপরে হচ্ছে আপনার আরেকটা ব্যাপার আছে, এটা হচ্ছে রবীন্দ্রনাথ একটা গানও লিখেছিলেন, বাংলার মাটি বাংলার জল, বাংলার মাটি বাংলার জল। আরো একটা গান লিখেছিলেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা ডিএল রায় লিখেছিলেন কে, ধনধান্য পুষ্পে ভরা। এই যে ধনধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, এই গানটা লিখেছেন। তারপরে মুকুন্দ দাস কি করছেন, মুকুন্দ দাস একটা আহ, নারীদেরকে কি করে উদ্বুদ্ধ করার জন্য, অর্থাৎ ব্রিটিশদেরকে অসহযোগিতা করার জন্য, তাদের কোনো পণ্য না কেনার জন্য কি করেছিলেন, করোনা বঙ্গনারী রেশমি চুড়ি, এই ধরনের একটা গান বিভিন্ন সময় লোকজন নিয়ে এটা কোরাস আকারে পরিবেশন করতে করতে বিভিন্ন এলাকায় উনি, বিশেষ করে বরিশাল অঞ্চলে উনি কিন্তু বঙ্গভঙ্গের পক্ষে জনমত গড়ে তুলেছিলেন। জনমত গড়ে তুলেছিলেন কে, কোন কবি, মুকুন্দ দাস। ক্লিয়ার? তাহলে এই সমস্ত বিষয় হচ্ছে আমাদের বঙ্গভঙ্গের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বিষয় আর কি। এরপর আসলে বঙ্গভঙ্গের পরে কি হয়, বঙ্গভঙ্গের পরে বঙ্গভঙ্গের ফলশ্রুতিতে আমরা জানি একটা আন্দোলন হয়েছিল, এটাকে বলা হয় স্বদেশী আন্দোলন। এবার আসেন 1885 সালে, আমরা জানি এই যে 1885 সালে কিন্তু ভারতীয়দের জন্য একটা রাজনৈতিক ফোরাম গঠিত হয়, যেটাকে বলা হয় ভারতীয় জাতীয় কংগ্রেস। কি বলা হয়, ভারতীয় জাতীয় কংগ্রেস। 1885 সালে এই ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হলো। তারপরে কিন্তু আপনারা জানেন মুসলিমদের কোনো রাজনৈতিক দল ছিল না। এই জন্য 1906 সালে, বঙ্গভঙ্গের 1 বছর পরে, 1906 সালে মুসলিম লীগের প্রতিনিধি, মুসলিম লীগের কয়েকজন প্রতিনিধি, তারা হচ্ছে একটা সিমলা ডেপুটেশন বলে একটা মিটিং এ অংশগ্রহণ করেছিল, সিমলা ডেপুটেশন। তাহলে মুসলিম লীগ কিসের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়, একটা মিটিং এর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়, এটাকে বলা হয় সিমলা ডেপুটেশন। সিমলা ডেপুটেশনের মাধ্যমে মুসলিম লীগের প্রতিনিধিরা কার সাথে দেখা করে, তারা হচ্ছে লর্ড মিন্টুর সাথে দেখা করে, তারা একটা নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করার জন্য তারা চেষ্টা করে, এটাকেই বলা হচ্ছে মুসলিম লীগ। তাহলে আমরা জানি 1985 সালে কি হয়েছিল, কংগ্রেস হয়েছিল, কংগ্রেস হয়েছিল। তারপর আমরা জানি 1906 সালে কি হয়েছিল, মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছিল, মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছিল। এরপরে আমরা জানি 1908 সালে, 1908 সালে স্বদেশী আন্দোলন হয়েছে, অর্থাৎ ব্রিটিশরা যে বঙ্গভঙ্গ করেছিল সেই বঙ্গভঙ্গের প্রতিবাদে স্বদেশী আন্দোলন হয়েছিল, স্বদেশী আন্দোলন হয়েছিল। তারপর আমরা জানি এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে 1911 সালে বঙ্গভঙ্গ, এই যে দেখেন বঙ্গভঙ্গ কি হয়েছে, রদ করা হয়েছিল। বঙ্গভঙ্গ কি করা হয়েছিল, রদ করা হয়েছিল। রদ করে আবার দুই বাংলাকে একত্র করে তাদেরকে, আমাদেরকে শাসন করা হয়, আমাদেরকে কি করা হয়, শাসন করা শুরু করে ব্রিটিশরা, যেহেতু আন্দোলনের তুপের মুখে তাদের নিরাপত্তা হুমকির মুখে পড়েছিল। তারপর আমরা জানি বঙ্গভঙ্গ রদ হলো। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য 1912 সালে ব্রিটিশরা নাথান কমিশন গঠন করে দিয়েছিল। তাহলে এখন আসেন, বঙ্গভঙ্গের ফলে যে মুসলিম এবং হিন্দুদের মধ্যে যে একটা সাম্প্রদায়িক একটা ফাটল তৈরি হলো, এই ফাটলটা কি করার জন্য, ফাটলটাকে একটু আহ, মানে আপনার লেভেলিং করার জন্য, ফাটলটাকে দূর করার জন্য 1916 সালে, 1916 সালে একটা চুক্তি হয়, কার কার মধ্যে, মুসলিম লীগ এবং কংগ্রেসের মধ্যে। এটার নাম হচ্ছে লখনৌ, লখনৌ, এটা দন্তানো হবে, লখনৌ, এই যে লখনৌ চুক্তি, লখনৌ চুক্তি। ওকে, লখনৌ চুক্তি করা হলো। তাহলে এই লখনৌ চুক্তি কিন্তু আলটিমেটলি হিন্দু সম্প্রদায় এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে তারা কি করতে পারে নাই, ওই যে সম্প্রীতির বন্ধন তৈরি করতে তারা সফল হতে পারে নাই। একদিনে তো আর এটা হয় না। তো পরবর্তীতে আমরা জানি 1919 সালে একটা কি শুরু হয়, একটা ব্রিটিশ একটা বৈশাখী অনুষ্ঠানে হত্যাযজ্ঞ চালিয়েছিল, হিন্দু সম্প্রদায়ের অনেক লোক, 1400 মতো লোকজন মারা যায়। এটাকে বলে জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড, জালিয়ান ওয়ালা বাগ হত্যাকাণ্ড, পাঞ্জাবের অমৃতসরে। তারপরে দেখেন 1919 সালেও আরেকটা আন্দোলন শুরু হয়, খেলাফত আন্দোলন। কি আন্দোলন,
খেলাফত আন্দোলন। খেলাফত আন্দোলন মৌলানা আবুল কালাম আজাদ, মৌলানা মোহাম্মদ আলী, মৌলানা শওকত আলী। মৌলানা আবুল কালাম আজাদ কে কে শুরু করেছিলেন? মৌলানা আবুল কালাম আজাদ, মৌলানা মোহাম্মদ আলী, মৌলানা শওকত আলী। শওকত আলী এবং মোহাম্মদ আলী তারা কংগ্রেস করতেন, তারা দুজনেই কংগ্রেসের নেতা ছিলেন। আবুল কালাম আজাদও কিন্তু কংগ্রেসের নেতা ছিলেন এবং উনি অখণ্ড ভারতের প্রবক্তা বলা হয় ওনাকে। অখণ্ড ভারত চেয়েছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। উনি একটা বিখ্যাত বইও আছে মাওলানা আবুল কালাম আজাদের, একটু একটু আপনারা লিখে নিতে পারেন, মাওলানা আবুল কালাম আজাদ। এটার নাম হচ্ছে ইন্ডিয়া, ইন্ডিয়া উইন্স ফ্রিডম, অর্থাৎ ভারত স্বাধীন হলো। বইয়ের নাম হচ্ছে কি ভারত, ভারত স্বাধীন হলো। ক্লিয়ার? এ হচ্ছে ব্যাপার। ভারত স্বাধীন হলো, ইন্ডিয়া উইন্স ফ্রিডম, ইন্ডিয়া উইন্স ফ্রিডম। তাহলে খেলাফত আন্দোলন। এরপরে খেলাফত আন্দোলনের পরে আমরা দেখব অসহযোগ আন্দোলন। অসহযোগ আন্দোলন কার নেতৃত্বে হয়েছিল? খেলাফত আন্দোলনটা কবে থেকে কবে? আমরা জানি খেলাফত আন্দোলন হচ্ছে 1919 সাল থেকে 1924 সাল পর্যন্ত স্থায়ী ছিল। খেলাফত আন্দোলন এই যে 1919 সাল থেকে 1924 সাল পর্যন্ত কি কি ছিল এটা, স্থায়ী ছিল। তারপরে আরেকটা বিষয় দেখবো আমরা, সেটি হচ্ছে অসহযোগ আন্দোলন। 1920 থেকে 1922 সাল পর্যন্ত ব্রিটিশদের বিরুদ্ধে গান্ধীর নেতৃত্বে, গান্ধীজির নেতৃত্বে যে আন্দোলন, এটাকে বলা হয় অসহযোগ আন্দোলন। অসহযোগ আন্দোলন। তো গান্ধী হচ্ছে 1922 সালে অসহযোগ আন্দোলন থেকে কুইট করে, অসহযোগ আন্দোলন থেকে সে বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার কারণে 1922 সালে গান্ধীর কথা না মেনে কিছু লোকজন কংগ্রেসের, অর্থাৎ অসহযোগ আন্দোলনে থেকে গিয়েছিল, থেকে গিয়ে একটা দল গঠন করে। এটাকে বলা হয় স্বরাজ দল। কি গঠন করে? স্বরাজ দল। এই দল গঠনে মূলত নেতৃত্ব দিয়েছিলেন কে? তিনজন ব্যক্তি। একজনের নাম হচ্ছে চিত্তরঞ্জন দাস, চিত্তরঞ্জন দাস। আরেকজনের নাম হচ্ছে আপনার নেতাজি সুভাষ বোস, বোস অর্থাৎ সুভাষ চন্দ্র বোস। তারপর হচ্ছে মতিলাল নেহেরু, মতিলাল নেহেরু। ক্লিয়ার? তাহলে স্বরাজ দল গঠন করে। স্বরাজ দল গঠন করার পরে তারা তারা চেয়েছিল হিন্দু মুসলিমদের সাথে যে ঝামেলা, এটা মিটিয়ে যাক, এটা আমরা যেন, মানে তারা যেন এক কাতারে আবার রাজনীতি করতে পারে, এই ব্যাপারটা আর কি। তো এটা পরবর্তীতে কি হয়ে ওঠে না, পরবর্তীতে কিন্তু এটা সফল হয়ে উঠে না আর কি, সফলতার মুখ দেখে নাই। তাহলে মতিলাল নেহেরু, এটাকে সিআর ফর্মুলা বলা হয়, সিআর দত্ত ফর্মুলা বলা হয়, চিত্তরঞ্জন দাস। এই যে এটা যেহেতু চিত্তরঞ্জন দাস করেছিল, তা এটাকে বলা হয় সিআর দত্ত, সিআর দাস ফর্মুলা। কি বলা হয়? সিআর দাস ফর্মুলা বলা হয়, ফর্মুলা নামে পরিচিত। তাহলে এইভাবে তারা চেয়েছিল কি, তারা 1923 সালে, 1923 সালে তারা কি গঠন করেছিল? বেঙ্গল প্যাক্ট নামে একটা চুক্তি করেছিল হিন্দু মুসলিমের সাথে। হিন্দু মুসলিমের মধ্যে বেঙ্গল প্যাক্ট, প্যাক্ট মানে হচ্ছে চুক্তি। কিন্তু এটাও আশার আলো দেখে নাই। এই জন্য ব্রিটিশরা 1927 সালে কি পাঠিয়েছিল? সাইমন কমিশন পাঠিয়েছিল। সাইমন কমিশন পাঠিয়েছিল। কারা পাঠিয়েছে? ব্রিটিশরা 1927 সালে সাইমন কমিশন পাঠিয়েছে। এরপরে আমরা জানি 1928 সালে, 1928 সালে ভারতীয়দের জন্য একটা সংবিধান অর্থাৎ শাসনতন্ত্র তৈরি করেছে কে? শাসনতন্ত্র তৈরি করেছে এই যে আপনার কারা, মতিলাল নেহেরু। এটাকে বলা হয় নেহেরু রিপোর্ট। কি বলা হচ্ছে এটাকে? নেহেরু রিপোর্ট। তাহলে নেহেরু রিপোর্ট কত সালে দেওয়া হয়? 1928 সালে।
তাহলে নেহেরু রিপোর্ট কাদেরকে রিপ্রেজেন্ট করে বেশি? হিন্দুদেরকে রিপ্রেজেন্ট করে। তাহলে এই জন্য মুসলিমদের পক্ষে আবার 1929 সালে মুসলিমদের একজন বিখ্যাত নেতা আলী জিন্নাহ, জিন্নাহর 14 দফা দিয়েছেন। কি দিয়েছেন? জিন্নাহর 14 দফা দিয়েছেন। কি দিয়েছেন? জিন্নাহর 14 দফা দিয়েছেন। মোহাম্মদ আলী জিন্নাহর কত দফা? 14 দফা দিয়েছেন। 14 দফা দিয়েছেন 1929 সালে। এরপরেও যখন সমস্যার সমাধান হয় না, তখন ব্রিটিশরা তাদেরকে ডেকে পাঠায়, এখানকার মুসলিম এবং হিন্দু প্রতিনিধিদেরকে ডেকে পাঠায়। 1930 থেকে 1932 পর্যন্ত, 1932 পর্যন্ত 3 বছর গোল টেবিল বৈঠক হয়। লন্ডনে কি হয় আপনার? গোল টেবিল, বিভিন্ন সময় আর কি, একসাথে তো এত বছর করা পসিবল না। তাহলে গোল টেবিল কি হয় আপনার? গোল টেবিল বৈঠক হয়। তো পরবর্তীতে গোল টেবিল বৈঠকের ফলশ্রুতিতে আমরা একটা আইন পাই, 1935 সালের ভারত শাসন আইন। কি পাই? ভারত শাসন আইন। আইন এই শাসন আইনের মাধ্যমে কিন্তু পরবর্তীতে ভারত শাসিত হয়। অর্থাৎ এটার মাধ্যমে আমরা 1935 সালের যে ভারত শাসন আইন, এটার মাধ্যমে 1937 সালে উপমহাদেশে প্রথম, অর্থাৎ অবিভক্ত বাংলার প্রথম নির্বাচন হয়। অবিভক্ত অবিভক্ত বাংলার প্রথম নির্বাচন অনুষ্ঠান হয়। কি করা হয়? প্রথম নির্বাচন অনুষ্ঠান হয় অবিভক্ত বাংলার। অবিভক্ত বাংলার প্রথম কি হয়? নির্বাচন অনুষ্ঠান হয়। ক্লিয়ার? অবিভক্ত বাংলার প্রথম নির্বাচন অনুষ্ঠান হয় কবে? অবিভক্ত বাংলার প্রথম নির্বাচন অনুষ্ঠান হয় 1937 সালে। এই নির্বাচনের মাধ্যমে আমরা জানি একজন মুখ্যমন্ত্রী পাই আমরা। এই নির্বাচনের মাধ্যমে টোটাল 3 জন মুখ্যমন্ত্রী আসেন, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। প্রথম, দ্বিতীয় এবং হচ্ছে কি আপনার তৃতীয়। টোটাল 4টা কি, ও সরি, চতুর্থ। চতুর্থ হবে। প্রথম 2বার হচ্ছে শেরেবাংলা একে ফজলুল হক। তাহলে প্রথম 2বার মুখ্যমন্ত্রী হয়েছেন কে? ফজলুল হক। এরপরেও ফজলুল হক। এরপরে হচ্ছেন খাজা নাজিমুদ্দিন। এরপরে হচ্ছে সোহরাওয়ার্দী। হোসেন শহীদ কি? হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তাহলে এই 4 জন মুখ্যমন্ত্রী আমরা পাই 1947 সাল পর্যন্ত। তাহলে 1937 থেকে 1947 সাল পর্যন্ত আমরা কয়জন মুখ্যমন্ত্রী পাই? 4 জন মুখ্যমন্ত্রী পাই। তাদের মধ্যে প্রথম 2জন কি? 2বার হচ্ছে শেরেবাংলা একে ফজলুল হক, শেরেবাংলা একে ফজলুল হক। ঠিক আছে। তারপরে খাজা নাজিমুদ্দিন। এরপরে হচ্ছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী। হোসেন শহীদ সোহরাওয়ার্দী। এরপর একটু দেখি আমরা আস্তে আস্তে কোন দিকে যাওয়া যায়। এরপরে দেখেন জিন্নাহ 1900 কত সালে? 1939 সালে জিন্নাহ কি দেয়? দ্বিজাতি তত্ত্ব দেয়। দ্বিজাতি তত্ত্ব। দ্বিজাতি তত্ত্ব দেয়। কেন? দ্বিজাতি তত্ত্বে বলা হয়েছিল হিন্দু মুসলিমদের জন্য আলাদা রাষ্ট্র। কিসের? হিন্দু ধর্মের ভিত্তিতে, আমরা বলতে পারি ধর্মের ভিত্তিতে আলাদা স্টেট। আলাদা কি চায় তারা? রাষ্ট্র চায়, আলাদা স্টেট চায়। ওকে, দ্বিজাতি তত্ত্বের মাধ্যমে। তারপরে দেখেন 1940 সালে, 1940 সালে এই দ্বিজাতি তত্ত্বের বিরোধিতা করে শুধু মুসলিমদের জন্য আলাদা রাষ্ট্র চায়। কারণ মুসলিমদের একটা মাঝখানে পশ্চিম পাকিস্তান, মাঝখানে ভারত, এরপরে পূর্ব পাকিস্তান। তাহলে মুসলিমরা 2 ভাগে কি হয়ে যায়? বিভক্ত হয়ে যায়। এই জন্য মুসলিমদের জন্য তিনি, অর্থাৎ আমাদের বাংলাদেশ অঞ্চলকে স্বাধীন করার জন্য চেয়েছিলেন এই যে কে? আপনার শেরে বাংলা কে ফজলুল হক। 1940, এটাকে বলা হচ্ছে লাহোর প্রস্তাব। এটা কি বলা হচ্ছে? লাহোর প্রপোজাল বা লাহোর প্রস্তাব বলা হচ্ছে। যদিও লাহোর প্রস্তাব পরবর্তীতে টিকে নাই। টিকছে কোনটা? টিকছে দ্বিজাতি তত্ত্ব। এরপর আসেন 1942 সালে এই ব্রিটিশদের বিরুদ্ধে একটা আন্দোলন শুরু করেছিল মহাত্মা গান্ধী। আহ, এটাকে বলা হয় ভারত ছাড় আন্দোলন। ভারত ছাড় আন্দোলন। কি নাম? ভারত ছাড় আন্দোলন।
ঠিক আছে, ভারত ছাড় আন্দোলন। তাহলে 1942 সালে যে আন্দোলনটা হয় তার নাম হচ্ছে ভারত ছাড় আন্দোলন। এবং 1942 সালে কিন্তু আরো একটা আন্দোলন হয়, আরো একটা বিষয় ঘটে, সেটাকে বলা হয় ক্রিপস মিশন। তাহলে ক্রিপস মিশন কারা পাঠিয়েছে? ব্রিটিশরা পাঠিয়েছে। ক্রিপস মিশন কাকে পাঠিয়েছে? ক্রিপস মিশন হচ্ছে কেন পাঠিয়েছে? ওই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতের সেনাবাহিনী দিয়ে ব্রিটেনকে হেল্প করার জন্য, সৈন্য চাওয়ার জন্য তারা এসেছিল। এটাকে বলা হচ্ছে ক্রিপস মিশন। তখন গান্ধীর নেতৃত্বে শুরু হয়ে যায় ক্রিপসকে তাড়িয়ে দেওয়ার জন্য ভারত ছাড় আন্দোলন। এটাকে বলা হয় ক্রিপস মিশন। ক্রিপস কেন, ক্রিপস মিশন কেন? ব্রিটিশ প্রধানমন্ত্রী কাকে পাঠিয়েছিল? তার সচিব স্ট্যাফোর্ড ক্রিপস। স্ট্র্যাফোর্ড স্যার, ওনার নাম ছিল হচ্ছে স্যার স্ট্র্যাফোর্ড ক্রিপস। স্যার স্ট্র্যাফোর্ড ক্রিপসকে পাঠানো হয়েছিল। স্যার স্ট্র্যাফোর্ড ক্রিপসকে পাঠানো হয়েছিল 1942 সালে। এটাকে আমরা বলছি ক্রিপস মিশন। কি বলছি? ক্রিপস মিশন বলছি। তারপর আমরা দেখি ব্রিটিশরা তখন হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে লিপ্ত ছিল, এবং জাপান ব্রিটিশদের বিপক্ষে যুদ্ধ করছিল। অর্থাৎ জাপান ছিল অক্ষ শক্তিতে, ব্রিটিশরা ছিল আহ মিত্র শক্তিতে। এই কারণে আমরা দেখব 1943 সালে মিয়ানমার দখল করার পরে জাপান কিন্তু আমাদের এদিকে কি আসতে দেয়, আসতে দেয় নাই, চাল আসতে দেয় নাই। চাল আমরা যে আমদানি করতাম সেটি আসতে দেয় নাই। এই জন্য 1943 সালে 50-এর মনন্তর হয়েছিল। 50-এর মনন্তর। মনন্তর মানে হচ্ছে দুর্ভিক্ষ। মনন্তর মানে কি? দুর্ভিক্ষ। তাহলে কেন 50 বলছি? এটা বাংলা 1350 সনে হয়েছিল। বাংলা 1350 সন। আর যদি বলি আমরা ইংরেজি, অর্থাৎ কত খ্রিস্টাব্দে যদি বলি, তাহলে হয়েছিল বাংলা ইংরেজি 1943। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? 43-এর মনন্তর বলতে পারি। আর বাংলা যদি বলি 50-এর মনন্তর বলতে পারি। 50-এর মনন্তর বলতে পারি। ক্লিয়ার? এরপরে 43 গেল। এরপরে ঘটনা হচ্ছে 1946 সালে। 1946 সালে ব্রিটিশরা এই এলাকার শাসনভার কিভাবে চলতেছে এই সময়, এই সমস্ত বিষয়ে পর্যালোচনার জন্য একজন লোককে পাঠিয়েছেন। তার নামও ক্রিপস। কি নাম? ক্রিপস। তাহলে ক্রিপসকে আবার পাঠিয়েছেন। ক্রিপসকে ক্রিপসকে পাঠানোর পর এটাকে আবার কি বলা হয়? একটা পরিকল্পনার জন্য তাকে পাঠানো হয়, কি করা যায়। এই জন্য এটাকে বলা হয় মন্ত্রী মিশন পরিকল্পনা। মন্ত্রী মিশন পরিকল্পনা। এরপরে মন্ত্রী মিশন পরিকল্পনা এটা কি হয়ে গেছিল? এটা ব্যর্থ হয়ে গেছিল। এটা তার যেই কার্যক্রম এর মাধ্যমে তাকে পাঠানো হয়েছিল, কিন্তু সে পরবর্তীতে এই কার্যক্রমগুলো সঠিকভাবে পালন করতে পারে নাই, এটা একটা ব্যাপার। আর ভারতীয়রা তখন স্বাধীনতার জন্য মুখিয়ে ছিল, যে আমাদের যে কোনো ভাবেই কি দরকার? স্বাধীনতা দরকার। এখানকার বিখ্যাত বিখ্যাত নেতাগুলা কি চেয়েছিলেন? স্বাধীন, অর্থাৎ ভারত পাকিস্তান আলাদা হোক, সেটা চেয়েছিলেন। কিছু লোকজন আবার চেয়েছিল অখণ্ড ভারত প্রস্তাব দিয়েছিল। যেমন কি আপনার হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শরৎ বসু, ওনারা মিলে আবার দুইজনে 1946 সালে অখণ্ড ভারত প্রস্তাব দিয়েছিল। কিন্তু গান্ধী সরাসরি অখণ্ড ভারতের পক্ষে বলে নাই। উনি সরাসরি এই ব্যাপারটা নিয়ে খুব বেশি উনি আন্দোলন সংগ্রাম করেন নাই। তো জিন্নাও চেয়েছিল মোটামুটি। তবে এখানে বাংলা ভাগ হওয়ার ক্ষেত্রে কংগ্রেস, মুসলিম লীগের ভূমিকার চাইতে কংগ্রেসের ভূমিকা বেশি। কংগ্রেসের কৃতকর্মের কারণেই কিন্তু বাংলাটা ভাগ হয়ে যায়। কংগ্রেস যদি এখানে আপনার পরবর্তীতে যে দাঙ্গাগুলাতে ইনফ্লুয়েন্স না করতো, তাহলে এটা কিন্তু এরকম হইতো না। তো হিন্দু মুসলিম যে সম্প্রীতিটা, সেটা একেবারেই নষ্ট হয়ে গিয়েছিল। সেটার মানে খুব বাজে একটা পরিস্থিতি এই ভারতবর্ষ সচক্ষে দেখেছে। তাহলে 46। এরপরে 1947 সালে দেখা যায় পরিকল্পনাটা ব্যর্থ হওয়ার পরে আরেকটা পরিকল্পনা নেওয়া হয়, এটাকে বলা হয় মাউন্ট ব্যাটেন পরিকল্পনা। মাউন্ট ব্যাটেন পরিকল্পনা। তাহলে মাউন্ট ব্যাটেন পরিকল্পনার মাধ্যমে একটা আইন প্রণয়ন করা হয়। একটা আইন প্রণয়ন করা হয়, এটার নাম কি? এই আইনটার নাম হচ্ছে আপনার আম, ভারত স্বাধীনতা আইন। ভারত স্বাধীনতা আইন। ওকে। তাহলে ভারত স্বাধীনতা আইন প্রণয়ন করা হয়।
1947 সালে এই যে মাউন্ট ব্যাটেন পরিকল্পনার মাধ্যমে ভারত স্বাধীনতা আইন প্রণয়ন করা হয়। তাহলে এই ভারত স্বাধীনতা আইনের পরে কি হয়? ভারত স্বাধীনতা আইনের পরে আমরা জানি দুইটা দেশ গঠন হয়। দুইটা দেশ গঠন হয়, একটা ভারত, একটা হচ্ছে পাকিস্তান। পাকিস্তান। তাহলে এবার আসেন, পাকিস্তান দেশ গঠন করে দেয়, দুইটাকে আমরা ডোমিনিয়ন বলছি। এই পাকিস্তানকে, ভারতকে ভারতের গভর্নর জেনারেল হিসেবে দায়িত্ব পান কে? আবার ওই যে মাউন্ট ব্যাটেন, কে মাউন্ট ব্যাটেন। ভারতীয়রা তাকে মেনে নিয়েছিল। এদিকে পাকিস্তানের গভর্নর কে হন? গভর্নর জেনারেল কে হন? পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল হন মোহাম্মদ আলী জিন্নাহ। জিন্নাহ। মোহাম্মদ আলী কি? মোহাম্মদ আলী জিন্নাহ। আর ভারতের প্রথম প্রধানমন্ত্রীকে, প্রধানমন্ত্রী এটা কিন্তু 47-এ হয় নাই, 50-এ হয়েছিল। প্রধানমন্ত্রী যদি বলি তাহলে জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু। নেহেরু। জওহরলাল নেহেরু। ওকে, জওহরলাল নেহেরু। তারপরে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পান কে? লিয়াকত আলী খান। লিয়াকত আলী খান। লিয়াকত আলী খান। তখন প্রেসিডেন্ট ছিল না, পরবর্তীতে প্রেসিডেন্ট আসছে। 56 সালে প্রেসিডেন্ট আসছে, কি বলে এটা, 58 সালে পাকিস্তানের প্রেসিডেন্ট আসছে। এবং এই প্রেসিডেন্টের নাম ছিল ইস্কান্দার মির্জা। সরি, 56 সালে আসছে ইস্কান্দার মির্জা। ইস্কান্দার মির্জা আবার ক্ষমতা থাকাকালীন সময়ে তিনি পাকিস্তানের সামরিক শাসন জারি করেন। আর ভারতের প্রথম রাষ্ট্রপতি হচ্ছে রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদ। আর পাকিস্তানের প্রথম রাষ্ট্রপতি হচ্ছে ইস্কান্দার মির্জা। তাহলে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল জিন্নাহ, লিয়াকত আলী খান প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হচ্ছে। হ্যাঁ, তাহলে আমাদের পরবর্তী যে লেকচারটাতে আমরা হচ্ছে এই বিষয়গুলো থেকেই শুরু করব, অর্থাৎ দেশ বিভাগের পরের যে কাহিনী, সেই কাহিনী থেকে শুরু করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন সেটা। একজনই তো আছেন মনে হয়, নাকি বলবেন কই গেল ক্লাস না করে? ঠিক আছে, তাহলে আমরা আপাতত আজকে শেষ করতে পারি। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।